দেখো, তো আজকে আমাদের সংবিধানের হচ্ছে বা কনস্টিটিউশনের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো এখানের মধ্যে অনেকেই আছো যারা অলরেডি আমাদের ব্যাচে অলরেডি পড়েছো। তো তাদের ক্ষেত্রে সংবিধান মানে কনস্টিটিউশন ক্লাস বা সংবিধান সম্পর্কে অনেকের ধারণা রয়েছে। আবার অনেকে আছো যে প্রথমবার হয়তো পড়ছো। এরকম অনেকে হয়তো আছো যারা প্রথমবার পড়ছো বা আগে কোনোদিন এক্সাম দাওনি। এরকমও কেউ থাকতে পারো। বা অনেকে আছে অনেক জায়গায় পড়েছো বা নিজে সেলফ স্টাডি করেছো। বিভিন্ন রকমের স্টুডেন্ট আছে। তো সেগুলোকে মাথায় রেখে যে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। তো প্রথমত যে একটা ব্যাপার যে কনস্টিটিউশন বা সংবিধান বলতে কি বুঝি? কে কি বলো জানো বলো তো? সংবিধান বলতে তোমরা কি বোঝো? আমি যদি জিজ্ঞেস করি যে সংবিধান কি? বলি যে সংবিধান পড়ছি। সংবিধান কি? কি বলবে? যে বোঝে না তাকে সংবিধান কি বোঝাবে বলো? খুব জেনারেল একটা কোয়েশ্চেন। যেখানে দেশের সমস্ত রকমের নিয়ম কানুন সবকিছু লেখা আছে। আচ্ছা, দেশের সমস্ত নিয়ম কানুন লেখা আছে আমাদের সংবিধান। আচ্ছা, তাহলে বাবা আমাদের যে আইপিসি এতদিন যে ছিল সেখানে বাবা কি লেখা ছিল তাহলে? কি পার্থক্য? সেখানেও তো আইন কানুন লেখা আছে। তাহলে আইপিসি আর সংবিধানের মধ্যে কি পার্থক্য? ইন্ডিয়ান পেনাল কোড যেটাকে আমাদের ন্যায় সংহিতার সাথে এখন বদল করা হচ্ছে বা হবে, অলরেডি পাস হয়ে গেছে, তার সাথে কি পার্থক্য তাহলে? আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা সম্পর্কে দেখো আইডিয়াটা আমাদের এতটা কম রয়েছে। সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা যেকোনো জিনিসের সংবিধান বলতে আমরা বলি যে কোনো একটা রাষ্ট্র, মানে আমাদের প্রথমে কি হয় যে একটা একটা রাষ্ট্র, রাষ্ট্র বা যেটাকে আমরা বলি স্টেট। এবার এই স্টেট কথাটা আমরা যদি এক কথায় বলি যে ইন্ডিয়া ইজ এ স্টেট। স্টেট কথাটা নিজের মধ্যে একটা বড় সাবজেক্ট। কেন বলছি? স্টেট মানে তো স্যার রাষ্ট্র মানে দেশ না। স্টেট মানে রাষ্ট্র মানে দেশ নয়। আমরা এগুলোকে ভুল প্রোনাউন্সিয়েশন করি বা ভুল আন্ডারস্ট্যান্ড করি। স্টেট, আমরা যখন কোনো একটা জিনিসকে স্টেট বলি তার কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। কিছু কিছু বৈশিষ্ট্যের মধ্যে যেটা আমাদের পলিটিক্যাল সায়েন্সে আলোচনা করা হয়, একটা রাষ্ট্রকে আমরা কাকে বলবো, তার মধ্যে কোন কোন জিনিস বৈশিষ্ট্য থাকলে তখন আমরা তাকে রাষ্ট্র বলতে পারবো, সেই সব জিনিসগুলো এসে থাকে। তো আমরা এখানে স্টেট হিসেবে ইন জেনারেল ভাবে আমরা যেটাকে বুঝি, স্টেট বলতে আমরা একটা দেশকে প্রাথমিক অবস্থায় বুঝি, কিন্তু কখনোই এই কথাটা ঠিক নয় যে একটা স্টেট মানেই একটা দেশ। এটা কোনো ঠিক নয়। রাজ্যও স্টেট হতে পারে, একটা কোম্পানি সেটাও স্টেট হতে পারে। সেগুলো আমরা পরে দেখবো যে আর্টিকেল 12 আমাদের স্টেটের ডেফিনেশন প্রোভাইড করেছে, সেটা আমাদের পরের কথা। আমরা সেগুলো সম্পর্কে এখন ডিসকাস করব না, আমরা পরে আলোচনা করব। তো সংবিধান বলতে তাহলে আমরা কোশ্চেনের মধ্যে এসে যে সংবিধান আমরা বলতে কি বুঝি? সংবিধান বলতে আমরা বুঝি একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্রকে শাসন করার জন্য। শাসন মানে এই নয় যে তার উপর আমি ছড়ি ঘোরাবো। শাসন কথার অর্থ আমরা যেটাকে ভালো ভাষায় বলবো, সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন। খুব ভালো করে বুঝবে, দুটোর মধ্যে শাসনকে আমরা অ্যাডমিনিস্ট্রেশনও বলতে পারি, আবার রুল বলতে পারি। রুল আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি পার্থক্য? রুল ছিল যখন কোনো রাজা, রাজরা ছিল, যখন রাজারা ছিল তখন কি করতো? রুল করতো। তখন সেটাকে আমরা শাসন বলতাম। এখন আমরা কিন্তু গভর্নমেন্টের জিনিসটাকে আমরা শাসন বা রুল বলতে পারবো না। আমরা অ্যাডমিনিস্ট্রেশন বলবো। মানে একটা রাষ্ট্রকে সেই কোনো একটা শক্তি, সেটা আমরা দেখব কি কে চালনা করে থাকে। অর্থাৎ সেই রাষ্ট্রকে চালনা করার জন্য, চালনাকে আমরা এক কথায় শাসন বলবো। অর্থাৎ আমরা কনস্টিটিউশন এই যে চালনা যে করব, তার জন্য আমাদের কিছু নিয়ম কানুন দরকার। আমি যদি বলি যে চালিয়ে দাও একটা রাজ্য দেশকে চালিয়ে দাও, তুমি তো যে যে খুশি চালাতে পারো, সেভাবে তো চালানো যাবে না। অর্থাৎ একটা রাষ্ট্রকে চালানোর জন্য কিছু নিয়ম কানুন দরকার, কিছু রুল দরকার। সেই নিয়ম কানুনকে আমরা বলবো সংবিধান। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? হ্যাঁ ক্লিয়ার স্যার। হলো বলো? এবার আমি যে কথাটা প্রথমে কোশ্চেন করেছিলাম, তাহলে আইপিসির সাথে কি পার্থক্য? আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড যেটা ছিল, এখন ভারতের ন্যায় সংহিতার সাথে বদল করা হচ্ছে 2023, সেটা আমরা এই মুহূর্তে নেব না, কারণ কার্যকরী হয়নি। আমরা এই মুহূর্তে আইপিসি আছে এটা ধরে নেব। আইপিসি তে তাহলে কি নিয়ম আছে? আইপিসি তে নিয়ম আছে যখন তুমি কোনো দোষ করবে। দোষ বলতে কোনো একজন দোষী, মানে যাকে আমরা কনভিক্ট করব,
সেই দোষীকে শাস্তি দেওয়ার জন্য, ভালো করে বোঝো, দোষীকে শাস্তি দেওয়ার জন্য যেখানে নিয়ম লেখা আছে সেটাকে আইপিসি বলবো। আর একটা দেশ চালনা করার জন্য একটা রাষ্ট্রকে যেসব নিয়ম কানুন দেওয়া হয় সেটাকে আমরা সংবিধান বলবো। তাহলে আইপিসি আর হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে জেনারেল পার্থক্য প্রত্যেকের বোঝা গেছে। আশা করি প্রত্যেকে মানে ক্লিয়ার হয়েছে জিনিসটা সম্পর্কে। কেউ কোশ্চেন করলে আমরা বলতে পারবো। ঠিক আছে, কনসেপ্টের প্রয়োজন ভীষণ, কারণ আজকের দিনে কোশ্চেন কনসেপচুয়াল। তোমরা শুধু ইনফরমেটিভ কোশ্চেন নয়, আজকের দিনের কোশ্চেন কিন্তু ভীষণভাবে কনসেপচুয়াল। এবার এই যে নিয়ম কানুন বা যেসব রুলস আছে, সব দেশের নিয়ম কানুন একই রকম নয়, আর সব দেশের নিয়মও একই রকম। যেমন আমাদের যদি একটু জেনারেল ভাবে বলি, কোনো কোনো দেশে নিয়ম কানুন রয়েছে লিখিত ভাবে, লেখা রয়েছে যে এই দেশের এই নিয়ম, তার জন্য একটা লিখিত রয়েছে। সেই জায়গায় আমাদের লিখিত সংবিধান থাকবে, যেটাকে আমরা রিটেন কনস্টিটিউশন বলবো। কিছু দেশের ক্ষেত্রে লিখিত সংবিধান থাকবে না, সেগুলো হচ্ছে অলিখিত সংবিধান। সেই দেশের সংবিধানটা কেমন হবে? বিভিন্ন সেই দেশের রীতিনীতির উপর ভিত্তি করে আইন তৈরি হবে, অর্থাৎ সেখানে কোনো রিটেন ব্যাপার থাকবে না। লিখিত সংবিধান পৃথিবীর বেশিরভাগ দেশেই আমাদের রিটেন কনস্টিটিউশন রয়েছে। যেমন আমাদের ইউএসএ, আমেরিকাতে পৃথিবীর প্রথম সংবিধান এবং লিখিত সংবিধান লেখা হয়েছিল। ভারতে, ইন্ডিয়াতে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রিটেন কনস্টিটিউশন রয়েছে। প্রায় সমস্ত ফ্রান্স থেকে শুরু করে প্রত্যেক দেশে সংবিধান রিটেন বা লিখিত অবস্থায় রয়েছে। তাহলে এরকম কোন দেশ রয়েছে যে দেশে অলিখিত সংবিধান রয়েছে? যেমন ইউকে, ব্রিটেন। ঠিক আছে, ইউকে ব্রিটেন একই নয়। আমি এখানে কথাটা লিখছি ইউকে ব্রিটেন, কিন্তু ইউকে ব্রিটেন একই জিনিস নয়। ঠিক আছে, ইউকে আলাদা জিনিস, ব্রিটেন আলাদা জিনিস। ইউকের একটা পার্ট হচ্ছে ব্রিটেন। ঠিক আছে, সেটা আমরা পরে আস্তে আস্তে আলোচনা করবো, পড়তে পড়তে আমরা জানতে পারবো যে ইউএসএ মানে টোটাল, যে ইউএসএ কোনো একটা দেশ নয়, এটা একটা সংগঠন। ঠিক আছে, ইউকে কোনো একটা দেশ নয়, ইউকে একটা সংগঠন। আমরা বলে থাকি ইউএসএ দেশ, নো, ইউএসএ কোনো দেশ নয়, ইউএস একটা সংগঠন। আমরা পরে এগুলো সম্পর্কে বুঝতে পারবো, সংগঠন কিভাবে হয়, ফেডারেশন কিভাবে হয়, ইন্ডিয়া কিরকম পার্থক্য, সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝবো। ওকে, বলো এতটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলবো। স্যার ওই প্রথম থেকে ওই প্রথমের ওইটুকুটা একবার বলুন, ওই যে স্টেট, রাষ্ট্র আর আইপিসি, এইটা আমি একটু মিস করে গেছি। আচ্ছা, এটা তো এক্ষুনি বললাম তো, স্টেট আর আইপিসির মধ্যে পার্থক্য তো আমি এক্ষুনি বললাম। হ্যাঁ স্যার, একটুখানি বলুন, আমি লিখতে গিয়ে ভুল করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্টেট আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য, সংবিধান হচ্ছে কি একটা রাষ্ট্রকে চালনা করার জন্য, একটা রাষ্ট্র, একটা দেশ, একটা দেশকে চালনা করার জন্য যে নিয়ম কানুন, সেটাকে বলবো ভারতের সংবিধান। আর দেশের মধ্যে কোনো ব্যক্তি মানে কোনো পার্সন যদি কোনো দোষ করে থাকে, তাকে শাস্তি দেওয়ার জন্য যে নিয়ম কানুন, সেগুলো আইপিসি তে বলা হয়েছে। এবার বুঝতে ঠিক পারছি? আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। বেশি পার্থক্য একদম। এবার আমাদের যে সংবিধান, যে একটা দেশের জন্য যে একটা সংবিধানের প্রয়োজনীয়তা রয়েছে, এটা প্রথম মানে দেখো ইন্ডিয়া অলরেডি মানে আমেরিকাতে বহু আগে থেকেই সংবিধান রয়েছে। আমেরিকান মানে স্বাধীনতা বিপ্লব থেকে শুরু করে আমাদের তখন থেকে তাদের সংবিধান রয়েছে। তারপর ফরাসি, ফ্রান্সের সংবিধান রয়েছে। তো বিভিন্ন দেশে এরকম সংবিধান অলরেডি রয়েছে। ভারত কি হয়েছিল সেই সময় আমরা জানি কলোনি ছিল, যাকে আমরা উপনিবেশ বলে থাকি। আচ্ছা, তো 1757 ভারত আমরা জানি পলাশির যুদ্ধের পর থেকে বেসিক্যালি, তারপরেই আমরা জানি যে ভারত হচ্ছে পরাধীন হয়েছে। এবার বলবেন না স্যার 1757 নয়, আরো সে পরে হয়েছে বক্সারের যুদ্ধের পরে। সেগুলো দেখো অন্য বিষয়, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না, সেগুলো আমাদের ইতিহাসের আলোচনার বিষয়বস্তু। জেনারেলি আমরা যদি বলি যে ভারত পরাধীন হয়েছিল কবে, 1757 কে আমার মতে ভারত পরাধীন হয়েছিল, কারণ 1757 হয়েছিল পলাশির যুদ্ধ। এবার বলবে না স্যার আপনি বাঙালি বলে সেই জন্য বলছেন, কিন্তু এটা তো ঠিক নয়। অ্যাকচুয়ালি এই ঘটনার ইম্প্যাক্ট কিন্তু সারা ইন্ডিয়ার ক্ষেত্রে পড়েছিল। তো পলাশির যুদ্ধের ইম্প্যাক্ট কিন্তু অনেক বড় ছিল আমাদের হিস্ট্রির ক্ষেত্রে। তো এরপর থেকে তার মানে তারপরে আমাদের ফরাসি বিপ্লব, তারপরে এই ঘটনার পরে আমাদের আমেরিকান রেভলিউশন আগে মানে এর পরে হয়েছে। সেই কারণে এই যে ঘটনা, সংবিধানের যে প্রয়োজন, সংবিধান বা কনস্টিটিউশনের একটা যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু ভারতে কখনো প্রথম থেকে এর কোনো উল্লেখ হয়নি বা এর মধ্যে ছিল না। ভারতে প্রথমবার সংবিধান রচনার কথা বলেছিল কে? গান্ধীজি।
আমাদের মহাত্মা গান্ধী প্রথমবার বলেছিল যে ভারতের জন্য একটা সংবিধান প্রয়োজন। সেই দাবিটা কবে করেছিল? 1922 তে। 1922 সালে গান্ধীজি প্রথমবার বলেছিল যে ভারতের জন্য একটা সংবিধানের প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম সংবিধানের দাবি করেছিল। এবার এগুলো অনেকটা মানে ব্যাপার কি বলতো, বিতর্কিত বিষয়। তার কারণ কি? আমাদের যে হিস্ট্রিতে রয়েছে সেখানে গান্ধীজিকে অনেক বেশি হিরোইক দেখানো হয়েছে। সেটা আমাদের বলার মতো কিছুই নেই, সেটা প্রত্যেকেই কম বেশি জানি। কারণ আমাদের কাছে যদি বলা হয় যে আমাদের 2nd অক্টোবর কার জন্মদিন, আমাদের চোখে একটাই নাম আসবে, মহাত্মা গান্ধী। কিন্তু আমাদের যে ভারতের অরিজিনাল ফাউন্ডেশনের পেছনে যার সবচেয়ে বড় অবদান রয়েছে, সে হচ্ছে আমাদের কে? লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে? তো লাল বাহাদুর শাস্ত্রীর যে জন্মদিন 2nd অক্টোবর, এটা কেউ জানে না। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর জন্য আজকে আমরা এতটা মানে উন্নতভাবে করছি। আর লাল বাহাদুর শাস্ত্রীর নাম হয়তো অনেকে জানেই না। লাল বাহাদুর শাস্ত্রী, ও সে একটা মনে হয় ছিল কেউ একজন। ও মনে হচ্ছে কেউ প্রাইম মিনিস্টার ছিল। এরকম একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, সেটা আমাদের পড়ানোর দোষ। এবার আমাদের ইনফরমেটিক্যালি জানতে হবে যে 1922 সালে প্রথমবার গান্ধীজি সংবিধানের দাবি বলেছিল। কিন্তু আমরা যদি একটু ভেতরে দেখি তাহলে দেখবো যে সংবিধানের যে প্রয়োজনীয় বা কথা, এটা কিন্তু অনেক আগে থেকেই উঠেছিল। এবং সেটা বেসিক্যালি ভারত সভা যখন ছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস এন ব্যানার্জি যখন ছিল, সেই সময় থেকেই সংবিধানের দাবি কিন্তু ছিল। কিন্তু সেগুলো হাইলাইটেড করা হয় না। যাই হোক, সেটা নিয়ে আমি বলছি না। 1919 সালের আমরা দেখবো যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার বেসিক্যালি ছিল ভারতের জন্য সংবিধান রচনা করার জন্য। তাহলে যদি 1919-এই হয়, তাহলে গান্ধীজির 1922 কেন এত হাইলাইটেড করা হয়েছে? সেটা নিয়ে আমি আর খুব বেশি ডিটেলস আলোচনা করছি না। তো যাই হোক, এটা আমাদের দেখো, আমি যেটা বললাম যে অ্যাকচুয়াল ঘটনাও বলছি, আর তার সাথে সাথে আমাদের হিস্ট্রি যেগুলো সেগুলো আমাদের তোমাদেরকে বলছি। অ্যাকচুয়াল ঘটনা আমি লিখে দিচ্ছি, সেগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে। আর বাকি যে কথাগুলো বলে দিচ্ছি সেগুলো মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? অন্ধ বই পড়াটাও প্রয়োজন নেই, আবার শুধু অন্ধ জ্ঞান নিয়েও লাভ নেই। তোমাকে দুটোই রাখতে হবে। কোনটা বইয়ে বলেছে আর কোনটা আসল, দুটোই মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? দুটোর মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। এবার এই যে সংবিধান রচনার দাবি উঠে গেলেই যে হবে সেটা নয়, রচনা তো করতে হবে। তার জন্য প্রথমবার কে ইনিশিয়েটিভ নিয়েছিল বা কারা ইনিশিয়েটিভ নিয়েছিল? 1924 সালে আমাদের একটা পার্টি তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি তৈরি হয়েছিল। কেউ বলতে পারবে স্বরাজ পার্টির ফাউন্ডার কে ছিল? কে তৈরি করেছিল স্বরাজ পার্টি? চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঠিক আছে? এবং আরেকজন তো ফাউন্ডার ছিল, সম্পাদক কে ছিল? মতিলাল নেহেরু। ঠিক আছে? মনে পড়ছে 1923-এর অধিবেশনের পরে কংগ্রেস থেকে ডিভিশন করে স্বরাজ পার্টি ফরমেশন হয়েছিল। ওকে? তো এই স্বরাজ পার্টি প্রথমবার কি করেছিল যে ভারতের যে সংবিধানের রচনা করার জন্য প্রথমবার যাকে বলা হয় স্বরাজ সরকারের কাছে দাবি করেছিল। যদি বলা হয় সংবিধান রচনার প্রথম দাবি কে করেছিল? গান্ধীজি। কিন্তু সেটা গভর্নমেন্টের কাছে নয়। 1924 সালে স্বরাজ পার্টি প্রথম সরকারিভাবে, কারণ স্বরাজ পার্টি গভর্নমেন্টের পার্ট ছিল, অংশ ছিল, নির্বাচন করেছিল, সরকারিভাবে প্রথম দাবি জানিয়েছিল। কোশ্চেন গুলো বোঝো যে কিভাবে কোশ্চেন আসতে পারে। সরকারিভাবে প্রথম দাবি সংবিধানের কে করেছিল? স্বরাজ পার্টি প্রথম করেছিল। ওকে? তারপরে কি হয়েছিল? স্বরাজ পার্টির এই দাবি থেকে না পিছিয়ে থেকে 1934 সালে একজন ভারতের যে একজন কমিউনিস্ট আইডিওলজির একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়। নামটা জানো প্রত্যেকে না জানো না? জানি না জানি না? এম.এন. রয়ের নাম শুনেছি। তো মানবেন্দ্রনাথ রয়, এম.এন. রয়, ঠিক আছে, মানবেন্দ্রনাথ রায় প্রথমে বললো যে সংবিধান রচনা তোমরা দাবি করছো, কিন্তু কারা করবে? এরকম তো নয় যাকে খুশি এসে বলবে। তাহলে সংবিধান রচনা কারা করবে? তার জন্য প্রয়োজন একটা সংগঠন। সেই সংগঠনের নাম কি হবে? গণপরিষদ। তার মানে মানবেন্দ্রনাথ রয় প্রথম সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি করে। ঠিক আছে? খুব ভালো করে বুঝবে যে কোশ্চেন গুলো কি কি আসতে পারে বা কি কি আসে, সেগুলো বুঝতে হবে। তাহলে প্রথম সংবিধানের দাবি করে গান্ধীজি। প্রথম সরকারিভাবে সংবিধানের দাবি করে স্বরাজ পার্টি 1924-এ। তারপর মানবেন্দ্রনাথ রয়, এম.এন. রয় 1934-এ
সংবিধান রচনার জন্য গণপরিষদের দাবি করে। ওকে, ফাইনালি যদি বলা হয় সংবিধান রচনার সবচেয়ে বড় দাবি, যেটা হচ্ছে 1939 সালে 1939-এ আরেকজন ব্যক্তি ছিল সি রাজা গোপালাচারী। নাম শুনেছ? গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। শুনেছ না শোনোনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো সি রাজা গোপালাচারী, যিনি আমাদের মানে শেষ ভারতীয় মানে শেষ এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিল স্বাধীন ভারতে। তো যাই হোক, সেই কথা আমরা পরে আলোচনা করব। এই চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথমবার বলেছিল যে গণপরিষদ গঠনের জন্য কি করতে হবে, যে সার্বজনীন, খুব ভালো করে বুঝবে, সার্বজনীন প্রাপ্তবয়স্ক, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে, এটা কোশ্চেন আসে এইভাবে, ভোটাধিকারের মাধ্যমে গণপরিষদ গঠনের দাবি করে। পার্থক্যটা কি বলে দিচ্ছি, গণপরিষদ গঠনের দাবি করে। কি জিনিস? প্রথমে দেখো এম.এন. রয় দেখো বলে দিল যে গণপরিষদ গঠন করতে হবে, সেই গণপরিষদ করবে। এবার গণপরিষদে দেখো যাকে খুশি বসিয়ে দিলে তো হবে না। রাজা গোপালাচারী 1939-এ দাবি করেছিল যে গণপরিষদটা গঠন করা হবে সেটা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে হবে, যেটাকে আমরা এখনো ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। মানে কি, সোজা কথায় আজকের দিনে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কথার অর্থ হচ্ছে যে কোনো ভারতীয় ব্যক্তি যার বয়স 18+, ওকে, যার বয়স 18+, তারা কি করতে পারবে, ভোট দিতে পারবে। ভালো করে বোঝো, 18+ যে কোনো ভারতীয় ব্যক্তির ভোট দেওয়ার অধিকার রয়েছে। তো সেই ভোট দেওয়ার অধিকার একটা বয়সের পর, ভোট দেওয়ার যে অধিকার যার থাকে, যে অধিকার, এইটাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, যেটাকে বাংলায় বলা হয় সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। বলো, বোঝাতে পারলাম কি পারলাম না? কোনো ডাউট থাকলে খুব ভালো করে জিজ্ঞেস করবে। স্যার বলো। বলছি তাহলে কি 1939 সাল থেকে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা চালু হয়? একদম নয়, সেটা তো বাবা আমি বলিনি। দেখো বাবা, দাবি ওঠে একটা সময়ে, কিন্তু দাবি তো পূরণের একটা ব্যাপার থাকে। দেখো, আমাদের ভোট দেওয়ার অধিকার কিন্তু চালু হয়েছিল, কে বলতে পারবে কবে আমরা প্রথমবার ভোট দেওয়ার আমাদের অধিকার হয়েছিল? কবে সাধারণ মানুষ প্রথম ভোট দিয়েছিল, কবে? সিম্পল কথা, প্রথম জেনারেল ইলেকশন কবে হয়েছিল, সাধারণ নির্বাচন? 1947। তাই বাবা, 1947 সালে বাবু কেউ ভোট দিয়েছিল? বলো তো বাবা, 1947 সালে কেউ ভোট দিয়েছিল? আমাদের কি নেহেরু বাবু কি নির্বাচিত হয়ে প্রাইম মিনিস্টার হয়েছিল বাবা? স্যার 1951 হ্যাঁ, 1951, 1951-এ, মানে যবে আমাদের সংবিধান কার্যকরী হওয়ার পরে প্রথম যে ইলেকশন, মানে এই যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির অধিকার তুমি পেয়েছিলে প্রথমবার 1950 সালের 26শে জানুয়ারি, যেদিন আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল, সেদিন তুমি ভোট দেওয়ার অধিকার পেয়েছো। কি বললাম, বোঝা গেছে? আজকে তুমি যে ভোট দিতে পারছো, সেটা কেন দিতে পারছো? সংবিধানের কারণে দিতে পারছো। খুব ভালো করে বুঝবে, তুমি ভোট দিতে পারছো কেন? সংবিধানের কারণে। আজকে তুমি যে বলছো যে আমার রাইট টু স্পিচ রয়েছে, আমার বাক স্বাধীনতা রয়েছে, তুমি কিসের ভিত্তিতে বলছো, কিসের দাবিতে বলছো? সংবিধানের জন্য বলছো। আজকে তুমি যে বলছো আমি যে কোনো ধর্ম অবলম্বন করতে পারি, তুমি কিসের ভিত্তিতে বলছো? সংবিধানের উপর ভিত্তিতে বলছো। তার মানে আমাদের সবার মাথার উপরে কি আছে? সংবিধান আছে। বুঝতে পারছি প্রত্যেককে? ক্লিয়ার হচ্ছে কথাটা? তাই না? বুঝতে পারলাম? বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে মাথার মধ্যে রাখবে যে সংবিধান আমাদের, যদি বলা হয় যে সবসময় সবচেয়ে উপরে আমাদের কি আছে, বাবা মাও নেই, কেউ নেই, ধর্ম নেই, কিচ্ছু নেই, সবার উপরে আমাদের সংবিধান রয়েছে।
এই সংবিধানের উপরে কিচ্ছু নেই। কখনো যে কোনো রিলিজিয়ান থেকে তুমি বিলং করো, ও সব থেকে প্রথম তোমার কাছে কি? সংবিধান। এই উত্তর সবসময় যেন হওয়া উচিত। এটা তোমার পরবর্তী স্টুডেন্ট, তোমার ছেলে মেয়ে প্রত্যেককে বোঝাতে হবে যে সংবিধানের আমাদের গুরুত্বটা কতটা রয়েছে। এই সংবিধানের জন্য আজকে তুমি অধিকার পাচ্ছ, এই সংবিধানের জন্য তুমি আজকে কোনো বক্তব্য দিতে পারছো, কোনো একটা কথা বলতে পারছো। যদি সংবিধান না থাকে তাহলে যা খুশি, তোমার যদি সংবিধান যদি খারিজ করে দেয় যে না আমাদের দেশের কোনো সংবিধান নেই, তাহলে কি হবে? তোমাকে যখন খুশি ধরবে, মারবে, তুমি কিছু বলতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ আমাদের সংবিধানের প্রতি মানে যে মতামত, সেটা কিন্তু সবসময় একটা ভালো বা ব্রড হওয়াটা আমাদের উচিত। ওকে, চলো বলো, ক্লিয়ার হলে বলো, এটা মুছে দেবো, তারপর আমরা একটু অন্যদিকে আলোচনা করবো। অন্যদিকে নয়, ব্যাপারটা আমরা ডিসকাস করবো এরপরের ব্যাপার। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এটা মুছে দিচ্ছি তাহলে। এবার দেখো, এবার আমাদের যে সংবিধান রয়েছে, ভারতের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের মধ্যে কিছু ব্যাপার আছে। ব্যাপার বলতে আমাদের যেমন কোনো একটা বই পাই, কোনো একটা বই পাই, সেই বইয়ের ক্ষেত্রে কি হয় যে কিছু চ্যাপ্টার থাকে। ঠিক আছে? কিছু চ্যাপ্টার থাকে। আমি প্রথমে করলে বইয়ের দেখবে কিছু হচ্ছে অধ্যায় থাকে, সূচিপত্র থাকে। সেই সূচিপত্রের মধ্যে থাকে কিছু চ্যাপ্টার, চ্যাপ্টারের মধ্যে আবার কন্টেন্ট থাকে যে কোন বিষয়ের উপর রয়েছে। সেরকম যে ভারতের যে টোটাল সংবিধান, সেই সংবিধানটাকে কিছু অংশে ভাগ করা হয়েছে। সেই ভারতীয় সংবিধানের যে অংশ, সেই অংশগুলোকে বলা হয় ভারতীয় সংবিধানের এক একটা পার্ট, বলা হয় একটা পার্ট বা অংশ। তাহলে এরকম ভারতীয় সংবিধানে কতগুলো অংশ বা পার্ট রয়েছে, কে বলতে পারবে? 4টি। ভারতের সংবিধান, স্যার 22টা পার্ট আছে। তাহলে ভারতীয় সংবিধানে মূল সংবিধান যে ছিল সেখানে 22টা পার্ট ছিল। বর্তমানে 24টি। কতগুলো পার্ট রয়েছে? 24টা না 25টা গো? 24টি। ভারতীয় সংবিধানে 25টি কতগুলো তো। পার্ট রয়েছে এখন? বর্তমানে 25টি। 25টি পার্ট রয়েছে 25টা। বাবা, বর্তমানে 25টি পার্ট রয়েছে। ঠিক আছে? তাহলে বর্তমানে আমাদের পার্ট রয়েছে 25টি, মূল সংবিধানে আমাদের পার্ট ছিল 22টি। ঠিক আছে? মূল সংবিধানে পার্ট ছিল 22টা। এবার মূল সংবিধান কি, বর্তমানে কি, সেটা আমি আস্তে আস্তে আলোচনা করছি। ঠিক আছে? এটা হচ্ছে পার্ট। এবার এই পার্টের পরে, এই পার্ট থাকার সাথে সাথে আমাদের সংবিধানে, আচ্ছা যারা আছে একটু মিউট করে দেবে, ঠিক আছে? কিছু বললে করবে, তারপরে মিউট করে দেবে। এবার ভারতীয় সংবিধানে কিছু এরকম পার্ট বা অংশ রয়েছে। এবার পার্ট থাকলেও সেই পার্ট গুলোকে দেখো, একটা পার্টের মধ্যে সবকিছু জিনিস আলোচনা করা সম্ভব নয়। যেমন আমি একটু এক্সাম্পল, আচ্ছা আমি আগে লিখে দিই, তারপরে বলছি জিনিসটা কি। এবার এই পার্ট গুলো ছাড়াও রয়েছে ভারতে কিছুগুলো তফসিল। ঠিক আছে? তফসিল রয়েছে। তফসিল বলতে যেগুলোকে আমরা বলি শিডিউল, তফসিল বা শিডিউলস রয়েছে। শিডিউলস কি আমি বলে দিচ্ছি। এবার শিডিউলস ছাড়া ভারতীয় সংবিধানে সমস্ত পার্ট আর শিডিউলের মধ্যে ভাগ করা আছে কিছু আর্টিকেল। আর্টিকেলকে বাংলায় কি বলা হয় বলতো? ধারা। ঠিক আছে? কিছু ধারা বা আর্টিকেল রয়েছে। এবার আমি বলছি, তো এরকম প্রথমে মূল সংবিধানে কতগুলো তফসিল ছিল, কে বলতে পারবে? স্যার 8টা। 8টি ছিল, 8টি তফসিল ছিল। বর্তমানে কতগুলো তফসিল আছে বাবা? স্যার 12টা। 12টি। 12টি তফসিল আছে। আমি আলোচনা করছি তফসিল জিনিসটা কি। আচ্ছা, মূল সংবিধানে কতগুলো ধারা ছিল? 395টি ধারা। 95। বর্তমানে যদি বলে, এটা কোশ্চেন কখনো দেবে না, কারণ কি ধারা প্রায় অ্যাড হয়, প্রায় রিমুভ হয়। অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে রাখবো 495, 50 থেকে 95 এরকম আর্টিকেল আছে। তো এটা নিয়ে আমরা খুব বেশি বলবে স্যার এই বইয়ে 450 পেয়েছি, এই বইয়ে স্যার 495 পেয়েছি, এটা নিয়ে বাবু কখনো মাথা ঘামানোর কোনো দরকার নেই। অর্থাৎ এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়, এই জন্য এটা আমাদের কখনো কোশ্চেনের মধ্যে পড়ে না। মূল সংবিধানে যেটা রয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে, এটা মূল সংবিধানে রয়েছে। আর এটা এ পাশটা আমাদের রয়েছে কি, বর্তমানে রয়েছে। ঠিক আছে? এবার আমি একটু আলোচনা করে দিই যে
পার্ট, শিডিউল আর আর্টিকেলের মধ্যে কি পার্থক্য? দেখো, আমরা যখন কোনো একটা বই খুলি, কোনো একটা গল্পের বই খুললাম বা যে কোনো একটা বই খুললাম, সেই বইটার মধ্যে আমাদের লেখা থাকে যে অধ্যায় 1, প্রথম অধ্যায়, ঠিক আছে? অধ্যায়, সেই অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, এই যে অধ্যায়গুলোর কথা বলা আছে, সেই অধ্যায়গুলোই হচ্ছে পাঠ। অর্থাৎ ভারতীয় সংবিধানে এরকম পাঠ রয়েছে। এই পাঠে একটা জিনিস আলোচনা হয়েছে, এই পাঠে একটা জিনিস আলোচনা, এই পাঠে একটা জিনিস আলোচনা, এইভাবে রয়েছে। এবার একটা অধ্যায়ের মধ্যে দেখো সবকিছু আলোচনা করা সম্ভব নয়। এই অধ্যায়ের মধ্যে ধরো 4টে এরকম প্যারা রয়েছে। এই প্যারার মধ্যে 4টে বলা হয়েছে। সেকেন্ড চ্যাপ্টারটা বড়, সেখানে 6টা এরকম প্যারা রয়েছে। ঠিক আছে? থার্ড চ্যাপ্টারটা ছোট, সেখানে 2টো এরকম প্যারা রয়েছে। ফোর্থ চ্যাপ্টারটা বড়, সেখানে হচ্ছে 5টা এরকম প্যারা রয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই যে প্যারাগুলো, মানে প্রত্যেকটা পার্টের মধ্যে যে অংশ, যেখানে সেই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেইগুলোকে বলা হয় এক একটা ধারা বা আর্টিকেল। অর্থাৎ আমরা যদি বলি পার্ট 1, প্রথম অধ্যায়ের মধ্যে আর্টিকেল আছে কত? 1 থেকে 4 আর্টিকেল আছে, 4টে আর্টিকেল আছে। আমরা যদি বলি পার্ট 2, তার মধ্যে আর্টিকেল কত আছে? 5 থেকে 11, এরকম 6টা আর্টিকেল আছে। পার্ট 3, এখানে কতগুলো আর্টিকেল আছে? 12 থেকে 35 এরকম আর্টিকেল, 13টা আর্টিকেল আছে। পার্ট 4, সেখানে কতগুলো আর্টিকেল আছে? 36 থেকে 51 এরকম আর্টিকেল আছে। তার মানে ধারা হচ্ছে কি, প্রত্যেকটা পার্টের মধ্যে যে যে জিনিসগুলো সেই চ্যাপ্টার বা পার্টের বিষয়বস্তুর কথা বলছে, সেগুলো হচ্ছে একটা আর্টিকেল। বোঝাতে পারছি কি পারিনি বলো? ক্লিয়ার হলো পার্ট আর আর্টিকেলের মধ্যে পার্থক্য জিনিসটা? আমি এখনো তফসিল বলিনি, ঠিক আছে? তফসিল বলিনি এখনো। এতটা প্রত্যেকের ক্লিয়ার? 100% ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, এবার তপশিল জিনিসটা কি, শিডিউল জিনিসটা কি? এবার দেখো, পার্ট 1 এর মধ্যে আমি বলে দিলাম আর্টিকেল 1 to 4, কিন্তু এই 1 to 4 আর্টিকেলের মধ্যে সবকিছু জিনিস লেখা তো পসিবল নয়। যেমন আমাদের আর্টিকেল 2, আর্টিকেল 1 বলেছে ভারত একটি, ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। তো এখানে পরে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট বলেছে। 1 নম্বর আর্টিকেল বলেছে ভারত একটা রাজ্য সমূহের ইউনিয়ন, ঠিক আছে? এবং এই কথাটা বলেছে। এবার ইউনিয়ন অফ স্টেট তো বলে দিল। এবার আমি কেউ যদি প্রশ্ন করে ইউনিয়ন অফ স্টেট মানে কি, তার মানে কি হতে পারে কি হতে পারে না, একটা জিনিস লিখে দিলেই তো হবে না, তার সম্পর্কে বিস্তারিত কথা বলতে হবে। সেটা অন্য কিছুর থেকে কতটা আলাদা, কেন আলাদা, তার একটা বিবরণ দিতে হবে। আর্টিকেল 2 বলছে যে নতুন কোনো যদি রাজ্য চায়, বাইরে থেকে কেউ যদি এসে নতুন কোনো রাজ্য গঠন করা হয়, তাহলে সেই জন্য ভারতের পার্লামেন্ট এটা করতে পারে। এটা পার্ট 2 বলে দিয়েছে। কিন্তু কিভাবে করা হবে, করলে সেই রাজ্যের মতামত নেওয়া হবে কিনা, যেখানে কার সই লাগবে, কার পারমিশন লাগবে, জনগণের মতামত কি লাগবে, না সেই রাজ্যের লোকেদের মতামত লাগবে, সেখানে সুপ্রিম কোর্ট কি বলবে, তাহলে এত ডিটেলস তো নিশ্চয়ই সংবিধানের এই পার্টের মধ্যে লেখা সম্ভব নয়। সেই কারণে কি হয়েছে, এই যে পার্ট গুলোর বিস্তারিত বিবরণ আলোচনা করার জন্য, অর্থাৎ পার্ট গুলোর যখন বিস্তারিত বিবরণ আলোচনা করার জন্য তৈরি করা হয়েছে কি, আমাদের তপশিল বা শিডিউল বানানো হয়েছে। ওকে, শিডিউল কথার অর্থ যখন এই পার্ট গুলোর বিস্তারিত বিবরণ হবে। আবার তাহলে মনে হবে যে তাহলে তো স্যার পার্ট তো রয়েছে 25টা বা 22টা, শিডিউল কেন 8টা বা 12টা? শিডিউলও 25টা উচিত ছিল, 12টা উচিত ছিল। এবার এই এই ভুলটা আমরা করে ফেলতে পারি যে শিডিউল মানে প্রত্যেকটা পার্টের বিস্তারিত আলোচনা নয়। কিছু কিছু জায়গায় একদম, যেমন পার্ট 1 টোটাল পার্ট, মানে শিডিউল 1 এর মধ্যে পার্ট 1 রয়েছে, কিন্তু শিডিউল 2 থেকে ব্যাপারটা পাল্টে গেছে। কি পাল্টে গেছে? যখনই আমি শিডিউল 2 আলোচনা করতে যাচ্ছি, তাহলে সেখানে শিডিউল 2 কি নিয়ে আলোচনা করছে? শিডিউল 2 আলোচনা করছে আমাদের যে বিভিন্ন সাংবিধানিক পোস্ট রয়েছে, তাদের বেতন এবং ভাতা সম্পর্কে আলোচনা করছে। মানে আমাদের যে বিভিন্ন সাংবিধানিক পোস্ট রয়েছে, তাদের স্যালারি আর অ্যালাওয়েন্সের সম্পর্কে আলোচনা করছি। এবার বাবা দেখো, স্যালারি অ্যালাওয়েন্স বিভিন্ন পার্টের মধ্যে রয়েছে, সেটা পার্ট 5 এ রয়েছে, পার্ট 6 এ রয়েছে। পার্ট 5 মানে এখানে আমরা পড়বো যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, এদের স্যালারি রয়েছে। আবার পার্ট 6 এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তারপরে আমাদের লোকসভা রাজ্যসভার যারা হচ্ছে সদস্য রয়েছে, এমএলএ রয়েছে, তাদের স্যালারি। তার মানে
শিডিউল 2 এর মধ্যে যখন স্যালারি অ্যালাউন্সের সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেখানে পার্ট 5 বা পার্ট 6 এর এই সাংবিধানিক পদগুলো এন্টার করে যাচ্ছে। আবার যখন শিডিউল 3 তে আলোচনা আমরা করতে যাচ্ছি, সেখানে আলোচনা করছে আমাদের ওথ সম্পর্কে। ওথ মানে কি? শপথ বাক্য। মানে যখন কোনো একজন সাংবিধানিক ব্যক্তি তার অফিস এন্টার করবে, মানে কোনো ব্যক্তি যখন পিএম হবে বা সিএম হবে বা প্রেসিডেন্ট হবে, যেই হোক, সে এসে বসে গেলেই তো হবে না, তাকে একটা শপথ নিতে হবে। কি শপথ? যে সংবিধানের প্রতি সে সবসময় তার সৎনিষ্ঠার সাথে সে কাজকর্ম করবে, অর্থাৎ সংবিধানকে সে সর্বোপরি মেনে সমস্ত কাজকর্ম করবে। এই একটা শপথ বা ওথ তাকে নিতে হবে। এবার দেখো, এই ওথ মানে এই পার্ট 5 এরও ব্যক্তিরা রয়েছে, পার্ট 6 এও এরকম পদরা রয়েছে, তাদের ওথ রয়েছে। অর্থাৎ সেই শিডিউল 3 এর মধ্যে সেই ওথ গুলোর কথা বলা হচ্ছে। অর্থাৎ কখনো এটাই নয় যে পুরো পার্টের মধ্যে একটা শিডিউল থাকবে। শিডিউল নিজে একটা বিষয়বস্তু, তার মধ্যে কিছু ওই পার্টের পুরো জিনিস নয়, ওই পার্টের কিছু কিছু অংশ ওর মধ্যে আসবে। বলো, আমি যদি পার্ট, শিডিউল আর আর্টিকেলের মধ্যে বোঝাতে পারি কমপ্লিটলি, বলবে। যদি কোনো অসুবিধা থাকে বলো। ক্লিয়ার প্রত্যেকে? যদি কোনো অসুবিধা থাকে বলবো। কোন শিডিউলে কি আছে, কোন পার্টে কি আছে আমি এখনো লেখাই নি। আমি জিনিসটা বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দিলাম। বলো, ক্লিয়ার হলে বলতে হবে। বলো, ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। যার প্রবলেম থাকবে অবশ্যই কোশ্চেন করবে। কোশ্চেন না করলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ এখনকার কোশ্চেন অনেক বেশি ডেপথের কোশ্চেন থাকবে। তুমি যদি না বোঝো, কোশ্চেন কিন্তু করতে পারবে না। ওই কারণে বোঝাটা ভীষণ ভীষণ দরকার। আচ্ছা, এবার দেখো, তাহলে আমাদের কি সংবিধানের এই যে বললাম, আমাদের সংবিধান বা কনস্টিটিউশনের কথা বললাম, তাহলে কি আমাদের সমস্ত পার্ট সম্পর্কে পড়তে হবে? না, সমস্ত পার্ট আমাদের পড়তে হবে না। সমস্ত পার্টে কি রয়েছে সেগুলো আমাদের জানতে হবে না। যদি মনে হয় জানবো, তার জন্য বই রয়েছে, তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো। কিন্তু কোন কোন পার্ট আমাদের পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত, পার্ট 1 আমাদের পড়তে হবে। পার্ট 1 এ কি রয়েছে, যেটা আমাদের প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে ভারতের রাজ্য পুনর্গঠন, স্টেট রিঅর্গানাইজেশন। অর্থাৎ আমাদের যে ভারতের রাজ্যটা গঠিত হয়েছে, সেই কি কি নিয়ে গঠিত হয়েছে। সেখানে পার্ট 1, 2, 4 রয়েছে। অর্থাৎ রাজ্য গঠনের জন্য প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল, সেখান থেকে কিসের ভিত্তিতে রাজ্য গঠন হয়েছে, সেগুলোর কথা আমাদের জানতে হবে। এই জিনিসগুলো বাবা আমাদের জানার খুব প্রয়োজন রয়েছে। অর্থাৎ কিভাবে আমাদের রাজ্য পুনর্গঠন হলো, সেটা আমাদের পার্ট 1 এর মধ্যে রয়েছে। পার্ট 2, পার্ট 2 এর মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 2 এর মধ্যে আলোচনা করা হয়েছে আমাদের নাগরিকত্ব সম্পর্কে, সিটিজেনশিপ সম্পর্কে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে ভারতের মধ্যে যারা আছে, তাহলে প্রত্যেকেই কি ভারতীয়? না, কেউ কেউ হচ্ছে আমাদের, সরি এটা পার্ট নয়, এটা আর্টিকেল 1 to 4 হবে। পার্টটা আমি এখানে লিখলাম, আর্টিকেল 1 to 4 হবে। এখানে নাগরিকত্বের ক্ষেত্রে আর্টিকেল পার্ট 2 এর মধ্যে রয়েছে। এখানে আর্টিকেল রয়েছে আমাদের 5 থেকে 11। অর্থাৎ কে ভারতের নাগরিকত্ব পাবে, কি করলে তার নাগরিকত্ব চলে যাবে, ঠিক আছে, সেই সব জিনিস আমাদের এখানে রয়েছে। পার্ট 2 আমাদের পড়তে হবে। এরপর আমাদের পড়তে হবে পার্ট 3, 3 নাম্বার পার্ট পড়তে হবে। 3 নাম্বার পার্টে কি নিয়ে আলোচনা করা হয়েছে? ভারতের এই যে নাগরিকরা রয়েছে, তাদের কিছু মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। অর্থাৎ কি তার মৌলিক অধিকার রয়েছে, কি তার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলো কি? তার মধ্যে রয়েছে আমাদের আর্টিকেল 12 থেকে, এর মধ্যে রয়েছে আর্টিকেল 12 থেকে আমাদের 35, 12 থেকে 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পার্ট 4, চতুর্থ পার্টের মধ্যে কি নিয়ে আলোচনা করা রয়েছে? চতুর্থ পার্টের মধ্যে আলোচনা করা রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। মানে কি? একটা রাষ্ট্রকে পরিচালনা, এখানে দেখো রাষ্ট্র পরিচালনা বলতে বিশেষ করে রাজ্যগুলোর কথা বলা হচ্ছে। মানে এই রাজ্যগুলোকে গভর্নমেন্ট যে নির্দেশ প্রদান করে থাকে, ঠিক আছে। নির্দেশ বলতে কি, যে তুমি অ্যাজ এ মেম্বার হিসেবে কিভাবে আমাদের হচ্ছে একটা রাজ্যকে, মানে মোদি
মমতা বা অন্যান্য রাজ্যকে কিছু নির্দেশ দিয়ে দেয়। সেই নির্দেশগুলোকে বলা হয় রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, ডিপিএসপি, যেগুলো আমাদের পার্ট 4 এর মধ্যে রয়েছে। তো পার্ট 4 এর মধ্যে আর্টিকেল কত রয়েছে? 36 থেকে 51 আর্টিকেল এর মধ্যে রয়েছে। এবার এই যে বললাম পার্ট 4 এর বানানো হয়েছে, এটা পরে 1976 সালে ইন্দিরা গান্ধী সরকার বানিয়েছিল, ইন্দিরা গান্ধী বানিয়েছিল। এই ইন্দিরা গান্ধী নিজেকে মনে করতো যে তিনিই সবকিছু জানেন, আম্বেদকর তো কিছুই জানে না, আম্বেদকর কিছুই বোঝে না, সে তো বেকার বেকার লোক ছিল, সেই একমাত্র বোঝে সংবিধান মানে ভারতের জন্য কি প্রয়োজন না প্রয়োজন সেই বোঝে। তো যাই হোক, সেই জন্য তিনি পার্ট 4 এ বানিয়েছিলেন, কিন্তু এখানে অ্যাড করেছিলেন মৌলিক কর্তব্য। শুধু এই কারণে নয়, অ্যাকচুয়ালি 1976 সালে ইন্দিরা গান্ধী যাকে বলে পুরো সংবিধানই প্রায় বদলে দিয়েছিলেন। এই জন্য এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। বলতে গেলে প্রায় সমস্ত আর্টিকেল তিনি পরিবর্তন করেছিলেন। আমরা ধীরে ধীরে জানতে পারবো কি হয়েছিল। এর মধ্যে আর্টিকেল 51A রয়েছে, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, কেউ বলতে পারবে এখন ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? 11টি। 11টি রয়েছে। ঠিক আছে, আমরা এগুলো সম্পর্কে দেখবো। এরপরে আমরা পড়বো পার্ট 5। পার্ট 5 এ কি নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 5 এ আলোচনা করা হয়েছে আমাদের কেন্দ্রের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রের শাসন সম্পর্কে। মানে এর মধ্যে আমাদের যে কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে, কেন্দ্রীয় সরকার গঠন করা হয়েছে, সেটা কি কি নিয়ে গঠিত হয়েছে। প্রথমত, কেন্দ্রীয় সরকারের উপরে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন, এবং প্রেসিডেন্ট যদি না থাকে তার জন্য ভাইস প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট থাকে। এবার ভাইস প্রেসিডেন্ট থাকলেই হবে না, টোটালি মেনটেন করার জন্য আমাদের প্রাইম মিনিস্টার রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার রয়েছে। এবার প্রাইম মিনিস্টার তো একা সবকিছু করতে পারবে না, সেই কারণে তার আন্ডারে মিনিস্টার্স রয়েছে, মানে মন্ত্রী পরিষদ রয়েছে, যেগুলোকে আমরা কম বলে থাকি, কাউন্সিল অফ মিনিস্টার বলে থাকি, সেগুলো রয়েছে। তারপর এই মিনিস্টার গুলো কিসের ভিত্তিতে কিসের কাজ করবে? পার্লামেন্টের হয়ে কাজ করবে। পার্লামেন্টে যে আইন তৈরি হবে তার মধ্যে আমাদের লোকসভা প্লাস রাজ্যসভা রয়েছে, সেগুলো আমাদের কেন্দ্রীয় শাসনের মধ্যে রয়েছে। তারপর এদের সাথে সাথে রয়েছে আমাদের বিচার ব্যবস্থা রয়েছে, আমাদের জুডিশিয়াল রয়েছে, সেই কারণে আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করবে সেই জুডিশিয়ালের মধ্যে সেই জিনিসগুলো রয়েছে। এর সাথে সাথে পার্ট 5 এর মধ্যে রয়েছে আমাদের কিছু সাংবিধানিক পোস্ট, যেমন আমাদের অ্যাটর্নি জেনারেল, তারপর আমাদের কি বলে আমাদের হচ্ছে নির্বাচন কমিশনার, ইলেকশন কমিশনার, তারপর ইউপিএসসি কিছু অংশ, মানে সবাই নয়, ইউপিএসসি পুরো ইউপিএসসি লিখবে না, দরকার নেই, ইলেকশন কমিশন। তো এই ধরনের কিছু পোস্ট রয়েছে যেগুলো আমাদের কেন্দ্রের পোস্ট হিসেবে কাজ করে থাকে, সেগুলো আমাদের কেন্দ্রীয় শাসন পার্ট 5 এর মধ্যে রয়েছে। এই পার্ট 5 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। পার্ট 5 সব থেকে মোস্ট ভাইটাল জিনিস, যেখানে আমাদের কোশ্চেন সব থেকে বেশি এসে থাকে পার্ট 5 থেকে। এগুলো পার্ট 5 খুব বড়, খুব ভালো করে পার্ট 5 সম্পর্কে পড়তে হবে। পার্ট 6 এর মধ্যে রয়েছে কি? রাজ্যের শাসন। অর্থাৎ আমাদের কি হয়, ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম রয়েছে। রাজ্যের শাসন, একটা রাজ্যকে শাসন করার জন্য কিভাবে কাজকর্ম করা হয়। তো রাজ্যের শাসনের মধ্যে প্রথমত রয়েছে রাজ্যের যে হেড হিসেবে কে কাজ করে? গভর্নর, মানে যে রাজ্যপাল। এবার গভর্নর কার মানে কিসের হয়ে কাজ, মানে গভর্নর কাকে নজর রাখে কার উপরে? চিফ মিনিস্টার, আমাদের পিসিমণি মমতা ব্যানার্জি রয়েছে চিফ মিনিস্টার। ঠিক আছে, এবার চিফ মিনিস্টারকে অ্যাসিস্ট করার জন্য অন্যান্য যেসব মিনিস্টার রয়েছে, তাহলে সেই মিনিস্টারদের নিয়ে কাউন্সিল অফ মিনিস্টার কম রয়েছে, কম গঠিত হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার। তারপর এখানে আমাদের রাজ্যের ক্ষেত্রেও পার্লামেন্ট রয়েছে, যেদেরকে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলি, বা যেটাকে আমরা বিধানসভা বলে থাকি। তারপর রাজ্যের ক্ষেত্রে জুডিশিয়াল সিস্টেম রয়েছে, সেখানে কি রয়েছে? আমাদের হাইকোর্ট রয়েছে, সাবঅর্ডিনেট কোর্ট, যেটাকে আমরা হাইকোর্ট বলে থাকি, জুডিশিয়াল, এবং তার সাথে সাথে সাবঅর্ডিনেট কোর্ট মানে ডিস্ট্রিক্ট কোর্ট গুলো রয়েছে। তার সাথে সাথে আমাদের কি রয়েছে এখানে? আমাদের কিছু পোস্ট, অ্যাডভোকেট জেনারেল রয়েছে, রাজ্য স্টেট ইলেকশন কমিশন রয়েছে, এরা প্রত্যেকে রয়েছে। এবার দেখো এদের মধ্যে যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন কম বেশি একই রকম। কেন্দ্রের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার যেরকম এই পাওয়ার এনজয় করে থাকে, রাজ্যের ক্ষেত্রে চিফ মিনিস্টারও সেই ধরনেরই পাওয়ার এনজয় করে থাকে। কেন্দ্রের ক্ষেত্রে তোমার মিনিস্টাররা যেই ধরনের ক্ষমতা ভোগ করে থাকে, রাজ্যের ক্ষেত্রেও সেই ধরনেরই ক্ষমতা ভোগ করে। এটা শুধু কেন্দ্র, এটা রাজ্যের ক্ষেত্রে।
কেন্দ্রের ক্ষেত্রে পার্লামেন্ট যে ক্ষমতা ভোগ করে, রাজ্যের ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা, আর কিছু কিছু ক্ষেত্রে বিধান পরিষদ থাকে, তারাও সেম ক্ষমতা ভোগ করে থাকে। কোর্টের ক্ষেত্রে একটু আলাদা হয়, এগুলোর ক্ষেত্রেও মোটামুটি সেম হয়ে থাকে। অর্থাৎ কেন্দ্র যদি পার্ট 5 ভালো করে পড়ো, 6 পড়ার জন্য কিন্তু মাথা খাটাতে হবে না, খুব ইজিলি পার্ট 6 আমরা পড়তে পারবো। আর এই পার্ট 5 আর পার্ট 6 সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে। ওকে, এরপর যদি বলি পার্ট 7, সেটা কিন্তু বর্তমানে নেই, এটা হচ্ছে প্রত্যাহত হয়েছে। প্রত্যাহত বলতে এটাকে রিপিল বলা হয়। রিপিল কেন হয়েছে? তার কারণ পার্ট 7টা আমাদের মূল সংবিধানের ছিল, এটা কি হয়, এটাকে রিপ্লেস করে বাদ দেওয়া হয়েছে 1956 সালে। 1956 সালে তার পার্ট 7 এর মধ্যে কি কথা বলা হয়েছিল, কি ছিল যে রিপিল করতে হলো? পার্ট 7 এর মধ্যে ছিল আমাদের রাজ্যের কথা বলা ছিল, রাজ্য গঠন। কারণ প্রথমে যে রাজ্য গঠন হয়েছিল সেটা কিন্তু ভাষার ভিত্তিতে হয়নি, প্রশাসনিক সুবিধার জন্য ভাগ করা হয়েছিল। তো 1956 সালে আমাদের একটা অ্যাক্ট পাস হয়েছিল, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, ঠিক আছে, রাজ্য পুনর্গঠন আইন, রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয়। সেই অ্যাক্টের ভিত্তিতে কি করা হয়, সমস্ত রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে ভাগ করা হয়, লিঙ্গুইস্টিক বেসিসে ভাষার ভিত্তিতে ভাগ করা হয়। এই ভাষার ভিত্তিতে ভাগ করার ফলে কি হয়, এই পার্ট 7টাকে ওই জন্য তুলে নিতে হয়েছে। এই জন্য প্রেজেন্টলি ভারতীয় সংবিধানে কোনো পার্ট 7 নেই, এটাকে প্রত্যাহিত করা হয়েছে। কেউ বলতে পারবে এই যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল? মনে আছে? সপ্তম, ঠিক আছে, সপ্তম সংবিধান সংশোধন। ওগুলো মাথার মধ্যে রাখতে হবে, যারা এর আগে পড়েছো বাবা তাদের কাছ থেকে উত্তর আশা করি, ঠিক আছে, এগুলো বলতে হবে। তো যাই হোক, পার্ট 8 এর মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 8 এর মধ্যে আলোচনা করা রয়েছে আমাদের বিভিন্ন কেন্দ্র শাসিত অঞ্চল সম্পর্কে। আমাদের কিছু কিছু ইউনিয়ন টেরিটরি রয়েছে, কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে, যেমন আমাদের লাদাখ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, লাক্ষাদ্বীপ রয়েছে। সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিভাবে গঠন করা যাবে, কিভাবে হবে, সেইগুলো সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে, আমাদের আমাদের পার্ট 4 এর মধ্যে। ওকে, এরপর পার্ট 9 এর মধ্যে, এবার দেখো মোটামুটি আমাদের এই পার্ট 4 পর্যন্ত পড়লেই আমাদের হয়, ঠিক আছে, এর বেশি আমাদের খুব বেশি লাগে না। তবে হ্যাঁ, আরেকটা আমাদের লাগে পার্ট 9, ঠিক আছে। পার্ট 9 এর মধ্যে কি লাগে, পার্ট 9টা আমাদের পরে অ্যাড হয়েছে। পার্ট 9 এর মধ্যে কি রয়েছে, পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছে। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত রয়েছে। আর 9A, পার্ট 4 এর মধ্যে 9A রয়েছে, সেখানে রয়েছে নগরপালিকা বা মিউনিসিপ্যালিটি সম্পর্কে আলোচনা করা রয়েছে। মিউনিসিপ্যালিটি, নগরপালিকা বা নগর পঞ্চায়েত সম্পর্কে। গ্রাম হলে পঞ্চায়েত, শহর হলে মিউনিসিপ্যালিটি রয়েছে। এবার কোনটাকে মিউনিসিপ্যালিটি বলা হয়, ওয়ার্ড কি, এগুলো যখন আমরা এই টপিকটা পড়বো তখন আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে আলোচনা করে দেবো। অর্থাৎ এই হচ্ছে আমাদের পার্ট 9 পর্যন্ত ব্যাপার। এবার দেখো পার্ট 10, পার্ট 10 এর মধ্যে কি নিয়ে আলোচনা করা রয়েছে? পার্ট 10 এর মধ্যে রয়েছে আমাদের কিছু শিডিউল বা কিছু ট্রাইবাল এরিয়া। ট্রাইবাল এরিয়া বলতে কি, কিছু কিছু জায়গা রয়েছে, যেমন ধরো নর্থ ইস্টের জায়গা, ঠিক আছে, কিছু কিছু আমাদের যে উপজাতি এলাকা, ট্রাইবাল এরিয়া, যেমন আমাদের হচ্ছে এর ক্ষেত্রে, নাগাল্যান্ডের ক্ষেত্রে নাগা হিলস, মণিপুরের ক্ষেত্রে কিছু কিছু জায়গা, তারপর আবার অন্ধ্রপ্রদেশেরও কিছু জায়গা আছে ট্রাইবাল এরিয়া। তো এইসব ট্রাইবাল এরিয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এইসব জায়গা, আসাম, এইসব জায়গার জন্য কিছু বিশেষ অধিকার বা বিশেষ ক্ষমতা এদেরকে প্রোভাইড করা হয়েছে। তো কোন কোন এলাকাকে কিভাবে পাওয়ার দেওয়া হয়েছে সেগুলো আমাদের পার্ট 10 এর মধ্যে রয়েছে। এরপরে দেখো আরো ব্যাপার আছে, আর কেন্দ্র রাজ্যের সম্পর্ক এক্সেট্রা এক্সেট্রা, অনেক ব্যাপার আছে। মোটামুটি যদি আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এই 10টা পার্টের মধ্যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যেটা এক্সাম এসে থাকে সেগুলো আমাদের হয়েছে। তো তাহলে কি বলবো স্যার, এই 10টা পড়লেই হবে, আর কি কিছু পড়তে হবে না? দেখো কখনোই একটা কথা বলবো না যে আর বেশি পড়তে হবে, তার কারণ যে সিলেবাস যেগুলো থাকবে এর মধ্যে কিন্তু এর বাইরেও কোশ্চেন থাকে, অন্যান্য পার্ট থেকেও কোশ্চেন থাকে। মেজরিটি অফ যে কোশ্চেন থাকে সেগুলো কিন্তু এই পার্ট গুলো থেকে থাকে। এবার এর বাইরে যে কিছু কোশ্চেন থাকে সেগুলো আমি পড়াতে পড়াতে বা এমসিকিউ যখন প্র্যাকটিস করাবো তার মধ্যে আলোচনা করে দেবো। কিরকম, যে সংবিধানে কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, কোন ভাষায় সব পার্লামেন্টের কাজকর্ম হয়ে থাকে,
সেগুলো সম্পর্কে কিছু লিস্ট রয়েছে। এমার্জেন্সি প্রভিন্স যে আমাদের জরুরি অবস্থা হয়, সেই জরুরি অবস্থাগুলো কিরকম হয়, কখন হয়, কেন হয়, কার তখন পাওয়ার থাকে, সেগুলো সম্পর্কে আলোচনা আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো মোটামুটি ম্যাক্সিমাম শুনতে কোশ্চেন কিন্তু পাচ্ছেন? এই ১০টা পার্ট। হ্যাঁ, বলো, বলো। স্যার ওই পার্ট 5 আর পার্ট 6 এর ওই আর্টিকেলটা কতদূর থেকে কতদূর ওটা একটু বলে দিন না। আচ্ছা, আর্টিকেল আচ্ছা বলে দিচ্ছি। পার্ট আচ্ছা আমি উপরে লিখছি, ঠিক আছে? এখানটায় লিখছি। হ্যাঁ, পার্ট 5 এর ক্ষেত্রে যে আর্টিকেলটা রয়েছে আমাদের 52 থেকে 52 থেকে 151 151 52 থেকে 151 পর্যন্ত পার্ট 5 রয়েছে। পার্ট 6 এর মধ্যে আর্টিকেল রয়েছে 152 থেকে 237 পর্যন্ত, 237 পর্যন্ত রয়েছে। পার্ট 7 এর তো নেই, 7 তো উঠে গেছে, 238 ছিল, যাই হোক। পার্ট 8 এর মধ্যে আমাদের আর্টিকেল রয়েছে 239 থেকে 239 থেকে 242 পর্যন্ত, 242 পর্যন্ত রয়েছে। পার্ট 9 এর মধ্যে আর্টিকেল রয়েছে 243 থেকে 243 থেকে আমাদের হচ্ছে 243 আছে। এবার এর মধ্যে অনেক ভাগ আছে। 243 এর মধ্যে এ, বি, সি, ডি এরকম করে পি, জেড এইভাবে প্রচুর ভাগ রয়েছে। ঠিক আছে? পঞ্চায়েতের মধ্যে সব 243 রয়েছে, হ্যাঁ? আর পার্ট 10 যে রয়েছে ট্রাইবাল এরিয়ার জন্য রয়েছে 244, 244 রয়েছে। এই 243 এর অনেক সাব পার্ট রয়েছে। ঠিক আছে? এখানে অনেক আর্টিকেল 243 এর মধ্যে রয়েছে। ওকে? স্যার পার্ট 5 এ ক্যাগ আছে না? হ্যাঁ, পার্ট 5 এর মধ্যে ক্যাগ আছে, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ক্যাগ আছে। ওই সেই সলিসিটর জেনারেল 148 থেকে মনে হচ্ছে 151। হ্যাঁ, 48 থেকে 51 আছে। ঠিক আছে? এগুলো আছে ওখানে। বলো। মোটামুটি এটা হচ্ছে দেখো আমাদের সিলেবাস। এই টার্গেটে বাবু আমাদের পড়াশোনা করতে হবে যে এই জিনিসগুলো টোটাল জানতে হবে। দেখো, এবার দেখো পুরো যে চ্যাপ্টার গুলো টোটাল ডিটেইলস এ আলোচনা করা কখনোই পসিবল হবে না। ঠিক আছে? এর জন্য হচ্ছে আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ থাকে সেখানে আমরা আলোচনা করি। ঠিক আছে? কিন্তু এটা আমাদের ৬ মাসের মধ্যে সবকিছু ডিসকাশন কখনোই পসিবল হবে না। অর্থাৎ তোমাদের নিজের দায়িত্বে কিছুটা পড়তে হবে। এবার অন্যান্য আমাদের যে ব্যাচ রয়েছে সেখানে এগুলো এগুলো ১ বছর ধরে টাইম লাগে পুরো জিনিসগুলোকে গ্রিপ করতে। নিজেদের কিছু কিছু পড়তে হবে। বই প্রত্যেকে পড়তে পারো, বই থেকে দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো। বিভিন্ন রকমের ইন্টারনেটে এভেইলেবল হচ্ছে ক্লাস পাবে যেগুলো এগুলো সম্পর্কে ডিটেইলস আলোচনা করবে। কিন্তু সবসময় একটা কথা বলছি যে মানে একটা টেনডেন্সি কি বলতো আজকের দিনে যে এ তো সব পেয়ে গেছি। অনেকে আছে যে হ্যাঁ, বই পড়ে নিলে হয়ে যাবে। এগুলো তো স্যার আছে, পড়ে নেবো, দেখে নেবো, হয়ে যাবে। হবে না। বলছি শোনো, আজকালকার দিনে না অ্যাভেইলেবিলিটি প্রচুর আছে। সবকিছু আছে যে এই জিনিসগুলো তো অ্যাভেইলেবল পেয়ে যাবো। একটা বই খুলবো পেয়ে যাবো, একটা ভিডিও খুলবো পেয়ে যাবো। অ্যাকচুয়ালি শুধু বুঝে না লাভ হবে না। তোমাকে জিনিসগুলো বুঝলো প্রেজেন্ট ট্রেন্ড ফলো করে দেখতে হবে যে এভাবে কোশ্চেনে কি আসছে। নাহলে বই তো বাবা প্রিভিয়াস ইয়ার দেখো সব পেয়ে যাবে। তরুণ গোয়েল বলো, বিভিন্ন বই বলো, সেখানে সবকিছু আছে। লাভের লাভ কিছু হয় কি? পরীক্ষা দিতে যেয়ে সেই দেখো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। হচ্ছে না। অর্থাৎ নিজেদের দেখো, আমি পড়াবো যতটা সম্ভব হবে, যতটা টাইম হবে আমি পড়াবো। এমনিতেই আমি ১ ঘন্টার ক্লাস ২ ঘন্টা নিয়ে থাকি। সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। সেগুলো আমি অনেক টাইম এক্সট্রা টাইম বুঝিয়ে সবকিছু রিপিট করিয়ে বারবার করে আমি পড়াই। এটা সমস্যা নেই। কিন্তু নিজেদের কিন্তু জিনিসগুলো প্রায় বেসিসে এগুলোকে রিভাইজ করতে হবে। রিভাইজ না করলে এগুলো কিন্তু ক্লিয়ার কখনো হবে না। বল বোঝাতে পারলাম কি পারলাম না? ওকে? বলো ক্লিয়ার হলে বলবে। স্যার এটার উপর কি প্রশ্ন উত্তর আলোচনা করে দেবেন? হ্যাঁ, প্রশ্ন উত্তর আজকে নয়, পরের দিন আমি আলোচনা করব অবশ্যই। এবার এই তো সবেমাত্র শুরু হলো। এখনো তো মানে সেইভাবে তো তো হয়নি এখনো। যে তোমাদের এগুলো তো এখনো পড়ানো হয়নি। হলে করাবো, এই অবশ্যই করাবো। এই টপিক গুলোতে ওই লোকসভা আর ওই মন্ত্রী ওই কটাই তো শুধু বাদ থাকলো। তো ওই কটা ওই করে নেবো ওর মধ্যে থেকে, নাকি আপনি পরে দেখিয়ে দেবেন? তোমাদের তো আলাদা ব্যাচ, সেখানে তো ক্লাস হচ্ছে তো। সেখানে তো ক্লাস করাচ্ছে।
আচ্ছা ঠিক আছে। এখানে নিশ্চয়ই এখানে তো নতুন ক্লাস, নতুন ব্যাচ জন্য গ্রুপ করে দেওয়া হয়েছে। এখানে নতুন ভাবে পড়ানো হয়। তোমাদের তো অলরেডি ব্যাচ আছে, সেখানে তো আমি ডিসকাস করছি। সেখানের ঠিক ক্লাস আছে। সেখানের মতো হচ্ছে না। এখানে তো আমি এরকম না। এখানে হচ্ছে একটা যারা পড়বে তাদেরকে আমি কিছু জানে না ভেবে আমি পড়াবো। ঠিক আছে? ঠিক আছে সেখানের স্যার। ব্যাচে ঠিক সেই ব্যাচের যে ক্লাস সেখানে তোমরা জানো, পড়িয়েছি সেই বেসিসে হবে। সেখানের পড়ানোটা সেরকম হবে, এখানে অন্যরকম। ঠিক আছে? আচ্ছা বলো, প্রত্যেকে বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। এবার আমরা একটু ডিসকাস করে দিই। এবার তো পার্ট গুলো সম্পর্কে তো আমি বলে দিলাম। এবার আমি একটু আলোচনা করে দেবো যে এই যে তফসিল বা শিডিউল গুলো রয়েছে, যে তফসিল গুলো রয়েছে, সেই তফসিল গুলোতে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত শিডিউল 1। শিডিউল 1 এ কি নিয়ে আলোচনা করা হয়েছে বা শিডিউল 1 এ কি বলা হয়েছে? শিডিউল 1 এ বলা হয়েছে ওই রাজ্যের নাম ও এলাকা সম্পর্কে। আমি প্রথমেই বললাম যে পার্ট 1 আর শিডিউল 1 একই জিনিস। যেখানে কি হচ্ছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে দুটোই এসে যায়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আলোচনা। কেন্দ্রশাসিত অঞ্চল এর আলোচনা। যে কতটা এলাকা হবে, কোন রকমের গন্ডগোল হলে কি হবে না হবে, সেগুলো শিডিউল 1 এর মধ্যে ডিসকাশন করা হয়। অর্থাৎ পার্ট 1 আর শিডিউল 1 একই প্রায়। ঠিক আছে? শিডিউল 2 তফসিল 2 এর মধ্যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে? বিভিন্ন যে সাংবিধানিক পোস্ট রয়েছে তাদের বেতন এবং ভাতা ও অন্যান্য সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে। জিনিসটা কি? যখন তুমি কোনো প্রাইম মিনিস্টার হবে বা প্রেসিডেন্ট হবে, তখন তোমাকে গভর্নমেন্ট কি করবে? একটা স্যালারি প্রোভাইড করবে। যে তুমি প্রাইম মিনিস্টার হওয়ার কারণে বা চিফ মিনিস্টার হওয়ার কারণে তোমার স্যালারি তোমাকে দেওয়া হবে। স্যালারির সাথে সাথে অ্যালাওয়েন্সেস দেওয়া হবে এবং তুমি যখন প্রাইম মিনিস্টার থাকবে না, তোমাকে পেনশন দেওয়া হবে। তুমি মারা গেলে তোমার যে ওয়াইফ থাকবে, সে হচ্ছে পেনশন পাবে, রেসিডেন্স পাবে। তো এইসব যে সুবিধা, কত টাকা স্যালারি দেওয়া হবে, কি ব্যাপার, স্যালারিটা কোথা থেকে দেওয়া হবে, কখনো কি স্যালারি কমানো যেতে পারে বা বাড়ানোটা যে হবে কতটা বাড়ানো যেতে পারে, কে স্যালারি ডিটারমাইন করবে, এই সমস্ত কিছু আলোচনা এর মধ্যে রয়েছে। এর মধ্যে আমাদের এই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, ক্যাগ, এদের সবার স্যালারি সম্পর্কে আলোচনা করা রয়েছে। টোটালি সবার বেতন এবং ভাতা সম্পর্কে ডিসকাস রয়েছে। তো শিডিউল 3 এর মধ্যে কি আলোচনা করা রয়েছে? এখানে আলোচনা করা হয়েছে ওই পদ যারা রয়েছে তাদের শপথ। ঠিক আছে? শপথ বা শপথের বয়ান, শপথের যে বয়ান বা কে শপথ দেবে, কে ওথ দেবে, ঠিক আছে? শপথ বা যেটাকে আমরা ওথ বলি, ওথ সম্পর্কিত। যে তাকে ওথ দেওয়ার ক্ষমতা কার রয়েছে, সে না থাকলে কে দেবে, ওথের মধ্যে কোন ভাষা থাকবে, পিএম বা সিএম হওয়ার পর কতদিনের মধ্যে তাকে ওথ দিতে হবে, ওথ যদি সে ভঙ্গ করে তাহলে তার কি হবে, এইসব সম্পর্কিত আলোচনা পার্ট শিডিউল 3 এর মধ্যে রয়েছে। শিডিউল 4 এর মধ্যে কি দিয়ে আলোচনা করা হয়েছে? শিডিউল 4 এর মধ্যে আলোচনা করা হয়েছে যে আমাদের যে দুটো হাউস বললাম, কেন্দ্র মানে আমাদের লোকসভা, রাজ্যসভা, সেই রাজ্যসভাতে খুব ভালো করে বুঝবে, শিডিউল 4 এ বলা হয়েছে যে রাজ্যসভাতে যে আসন বন্টনের কথা বলা হয়েছে। খুব ভালো করে বুঝবে আসন বন্টন। এবার দেখো রাজ্যসভায় আসন বন্টন, দেখো রাজ্যসভার আসন এখানে বলবে স্যার লোকসভা কি নয়? না, এখানে লোকসভা হবে না। তার কারণ হচ্ছে রাজ্যসভার আসনের ভিত্তিতে লোকসভা ডিটারমাইন্ড হয়। অর্থাৎ বেসিক যে সিট সেটা কিন্তু রাজ্যসভাতে ডিটারমাইন্ড। কারণ রাজ্যসভা ডিটারমাইন্ড হয় কিসের ভিত্তিতে? সেই যে অঞ্চলে, সে অঞ্চলে কতজন জনসংখ্যা রয়েছে। ঠিক আছে? জনসংখ্যা বা সেই জায়গার যে পপুলেশন রয়েছে তার ভিত্তিতে আসন বন্টন। মানে আমাদের সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে। সেই কারণে উত্তরপ্রদেশের সিট সংখ্যা সবথেকে বেশি। যদিও আমাদের যে এখন আসন বন্টনটা রয়েছে সেটা 1971 সালের পপুলেশনের ভিত্তিতে রয়েছে। খুব ভালো করে বুঝবে।
এখনো পর্যন্ত আমাদের যে রয়েছে সেটা 1971 সালের পপুলেশনের ভিত্তিতে রয়েছে, তারপরে কিন্তু হয়নি। এবার যেটা এক্সটেন্ড করা হয়েছে কতদিন অবধি, 2026 পর্যন্ত, এটা অ্যামেন্ডমেন্ট করে 2026 পর্যন্ত এক্সটেন্ড করা আছে, যে এই পর্যন্ত কিন্তু কোনো সিট সংখ্যা পরিবর্তন করতে পারবে না, যেটা আমাদের ইন্দিরা গান্ধী মহান ব্যক্তি, তাই হোক, তিনি এটাকে ফিক্সড করে দিয়েছেন, তার বেসিসে আছে। তো এই কারণে 2026 পরে, যখন এবারে 24 ইলেকশনে যদি নরেন্দ্র মোদী সরকার জিতে যায়, তাহলে এর 24 পরের ইলেকশন যেটা হবে সেটা হচ্ছে তোমার 2000 কতই হবে, 2029 হবে। সেই 29 কি হবে, পপুলেশনের ভিত্তিতে হবে, সেটা বেসিক্যালি হয়তো ধরা হবে 2011 পপুলেশন ধরা হবে। কেন? কারণ 2011 কেন হবে, 2021 কোনো সেন্সাস হয়নি, তাই না? 2021 কোভিড এর কারণে কোনো সেন্সাস হয়নি, অর্থাৎ আমাদের সেন্সাসের ডেটা 2021 অ্যাভেলেবেল। এবার গভর্নমেন্ট যদি 2026 আগে, মানে 2000 হচ্ছে তোমার 29 আগে 2028 যদি কোনো সেন্সাস করে থাকে, করতে পারে গভর্নমেন্ট, যদি করে থাকে তার ডেটার ভিত্তিতে নেবে, নাহলে 2011 ডেটার ভিত্তিতে নেবে, তখন সিট সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। অর্থাৎ রাজ্যসভাতে যে আসন বন্টন হবে জনসংখ্যার ভিত্তিতে, কত জনসংখ্যা পিছু একটা করে সিট দেয়া হবে সেটা ডিটারমাইন করা হবে, সেটা ডিটারমাইন করার পদ্ধতি রয়েছে শিডিউল 4 এর মধ্যে। এবার একটা জিনিস বুঝবে, আমি একটা কথা এখানে বুঝিয়ে দিচ্ছি, যে রাজ্যসভায় যে প্রত্যেক সিটের ভোটের ভ্যালু কিন্তু সমান না। মানে এটা কখনোই নয় যে উত্তরপ্রদেশ বা ইউপির সিট রয়েছে, সাপোজ ধরো লোকসভাতে 80টা সিট, তার মানে ইউপির 80 জন এমপির ভোটের ভ্যালু, সাপোজ একজন লোক, সে ইউপির হয়তো হচ্ছে আলু বলে একটা জায়গা আছে, আলু বলে একটা জায়গা আছে, আলু জায়গার এমপি। আর একজন হচ্ছে মধ্যপ্রদেশে, সেখানে ধরো তোমার হচ্ছে 48টা সিট আছে, তোমার মহারাষ্ট্র ধরি, মহারাষ্ট্র 48টা সিট আছে, সেখানে একজন লোক, সে ধরো হচ্ছে কলা একটা জায়গার এমপি। তো দুজনেই দেখো এই 48টা সিটের মধ্যে একটা করে সিট পেয়েছে, কিন্তু ব্যক্তি যদি ভোট দেয়, তার ভোটের ভ্যালু ব্যক্তির ভোটের ভ্যালুর সাথে আলাদা হয়। তার কারণ ব্যক্তির যে লোক জনসংখ্যা সেটা অনেক বেশি রয়েছে, সে কারণে এর ভোটের ভ্যালু বেশি হবে। যে লোক রয়েছে, তার যে জায়গার সংখ্যা পপুলেশন কম, সেটা তার ভোটের ভ্যালু কম হবে। অর্থাৎ কোন রাজ্যের কার ভোটের ভ্যালু কতটা বেশি হবে বা কম হবে, সেগুলো ডিটারমাইন করার টোটাল পদ্ধতি শিডিউল 4 এর মধ্যে আলোচনা করা হয়েছে। বলো, বোঝাতে পারছি আমি প্রত্যেককে? জানাটা খুব দরকার। এই জিনিসগুলো যদি না বোঝো, এখনকার দিনের কোশ্চেন কিন্তু করতে পারবে না। শুধু বলবে এখানে এটা আছে, বুঝে নিলে হবে না। কোশ্চেনের ডেপথ, সেই জিনিসগুলো জানতে হবে। বুঝতে পারছি প্রত্যেককে? কোনো প্রবলেম? বলো, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। শিডিউল 5 এর মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে? শিডিউল 5 এর মধ্যে আলোচনা করা রয়েছে আমাদের যে বিভিন্ন ট্রাইবাল, শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের যে বিভিন্ন প্রবলেম রয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যেসব জনসংখ্যা রয়েছে, এসসি এসটি, এবং যে ট্রাইবাল এরিয়া রয়েছে, ট্রাইবাল এরিয়া বলতে ওই যে বললাম সে ট্রাইবাল এরিয়া, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে আদেশ বা নিয়ন্ত্রণ করার পদক্ষেপ বা নিয়ন্ত্রণ করার হচ্ছে কি বলবো, নিয়ন্ত্রণ করা সম্পর্কিত বিষয়। মানে আমি যদি একটু উদাহরণ দিই তাহলে বুঝবে। সাপোজ ধরো যে একটা মধ্যপ্রদেশে গেল, সেখানে একটা ট্রাইবাল এরিয়া রয়েছে, ট্রাইবাল এরিয়া গুলোকে কি করা হয়, প্রোটেক্টেড করা হয়, যে এগুলোকে চারদিক থেকে ফেন্সিং দিয়ে এরকম করে দেওয়া হয়, বাইরে পুরো চারদিকে করা আছে। এর মধ্যে বিভিন্ন মানে উপজাতি ট্রাইবালরা থাকে, তারা কিন্তু বাইরে বেরোয় না, তারা একটা এর মধ্যে দিয়ে দেখো কোনো নদী চলে গেছে, সেই নদীকে কেন্দ্র করে তাদের জীবনযাপন সবকিছু আছে। তারা বাইরের পরিবেশের সাথে পুরোপুরি আলাদা, মানে তারা বাইরের কোনো জায়গায় যায় না, কোনো জায়গায় পড়ে না, তারা ওইভাবেই থাকে, কারোর সাথে তারা কন্ট্যাক্ট করতে চায় না। এবার এই জায়গাটা গভর্নমেন্ট কি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেক্টেড রাখে। তো এর মধ্যে কারোর ঢোকা প্রবেশ নিষিদ্ধ, বাইরে ফেন্সিং এ লেখা আছে প্রবেশ নিষিদ্ধ। এবার কেউ যদি পাকামি করে ফেন্সিং কেটে ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে গেল, এখানকার লোকেরা তাকে ধরলো, ধরে মেরে দিল। তাহলে মেরে দিলে তাহলে কি হবে, সেই লোক কিন্তু এবার সেই লোকের যে ফ্যামিলি, তারা বলবে ওখানে মেরে দিচ্ছে, ওদেরকে শাস্তি দাও, হবে না। তোমার বলা আছে রেস্ট্রিক্টেড জায়গা, তুমি সেখানে যেতে পারবে, বা তুমি সেখানে গেলে,
গিয়ে কি হলো যে তুমি সেখান থেকে কিছু জিনিস নিয়ে বাইরে এলে, বাইরে এসে পুলিশ তোমাকে ধরে নিল, পুলিশ তোমাকে ধরে নিয়ে কিন্তু জেলে পুরে দেবে বা তোমার বিরুদ্ধে কেস করবে বা যা খুশি করতে পারে। তুমি তখন ফান্ডামেন্টাল রাইটস দেখাতে পারবে না যে আমার মৌলিক অধিকার রয়েছে, আমি যে কোনো জায়গায় যেতে পারি, তখন কিন্তু কিছু হবে না। এবং এই ট্রাইবাল এরিয়ায় গভর্নমেন্ট যে যে নিয়ম কানুন দিয়েছে, অর্থাৎ তুমি যদি এখান থেকে কিছু নিয়ে বেরিয়ে আসো, ওখানে কিন্তু তোমাকে ডাইরেক্ট হয় এরা মেরে দেবে, নাহলে বাইরে থেকে যদি কোনো থাকে যারা গার্ড রয়েছে, তারাও তোমাকে গুলি করে মেরে দিতে পারে। তুমি কিন্তু তার জন্য তুমি কোর্টে তোমার ফ্যামিলির লোক যেতে পারবে না, কারণ ওখানে তোমার এন্টার করার কোনো পারমিশন নেই। বা তুমি যদি কিছু করতে যাও, গভর্নমেন্ট তোমার বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারে, তুমি ওখানে যেতে পারো না। স্যার বুঝতে পারছি? হ্যাঁ বলো। স্যার এই জন্যই কি ওই মণিপুরের ঘটনাতে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হয়নি? হ্যাঁ মণিপুরের, হ্যাঁ এটা একটা বড় কারণ। এটা মণিপুরের ঘটনা ওখানে বড় কারণ। এবার দেখো মণিপুরের পলিটিক্সটা না একটু অন্যরকম আছে। আমি যদি একটু একটু ভেঙে বলি, পুরোটা বলবো না। যদি মণিপুর এই জায়গাটা হয়, আমি একটু বলে দিচ্ছি। মণিপুরের মধ্যে দিয়ে কিছু, এখানে একটা পাহাড় আছে, ঠিক আছে? এবার দেখো বাকি জায়গাটা কিন্তু জঙ্গল। এবার জঙ্গলে তো লোক খুব কম থাকে, বেশি লোক কোথায় থাকে? এই ভ্যালিটা, পাহাড়ের যে ভ্যালিটা, এখানেই লোক থাকে। কারণ কি? এই জায়গায় টুরিস্ট স্পট রয়েছে, ফলে এই জায়গায় কে কন্ট্রোল করবে সেই নিয়ে এখানকার ট্রাইবালদের মধ্যে একটা গন্ডগোল হচ্ছে। এখানকার ট্রাইবটা বলছে আমরা এখানে হোল্ড করব, আর যারা এখানে অলরেডি ছিল তারা বলে আমরা এখানে হোল্ড করবো। গন্ডগোলটা এটা নিয়ে হয়েছে। এবার এই যেগুলো অলরেডি গভর্নমেন্টের প্রোটেক্টেড এর মধ্যে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে প্রোটেক্টেড জায়গা হিসেবে করে রেখেছে। এই জায়গাটা প্রোটেক্ট করেছে, এই জায়গাটা প্রোটেক্ট রয়েছে। ফলে গভর্নমেন্ট চাইলে এই জায়গাগুলো হস্তক্ষেপ করতে পারে। করতে গেলে কি হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট ল পাস করে করতে পারে। এবার দেখো যদি গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করে, জেনারেল রাজ্যের মতো এখানে হস্তক্ষেপ করতে পারবে না। করলে এই জায়গায় যত ট্রাইব রয়েছে তারা খেপে যাবে। প্লাস এর পাশাপাশি যে অঞ্চলগুলো, পাশে আমাদের মায়ানমার রয়েছে, এদিকে আমাদের চায়না রয়েছে, তারা কি করবে? এদেরকে উস্কাবে, উস্কে বলবে তোদেরকে ভারত সরকার এ করছে, তোরা বল আমাদের সাথে জয়েন করবি, আন্দোলন কর। আন্দোলন করাবে, ফলে কি হবে? ভারতের ডিস্টারবেন্স হবে। অলরেডি এটা হয়েছে। সেই কারণে আজকে আসাম যে ছিল, আসাম ভেঙে নাগাল্যান্ড হয়েছে। কিসের জন্য হয়েছে? এই গন্ডগোলের জন্য হয়েছে। কি বললাম বুঝতে পারছি কথাটা? এই জন্য হ্যাঁ নর্থ স্যার। ইস্ট খুব প্রবলেমেটিক জায়গা। এখানে গভর্নমেন্ট যদি হাত দেয় তাতেও সমস্যা, গভর্নমেন্ট যদি হাত না দেয় তাতেও সমস্যা। এই জন্য গভর্নমেন্ট এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করছে। কারণ এই জায়গাগুলো দেখো, এই মমতা চিৎকার করতেই পারে এই করব সেই করব, কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গায় হাত দেওয়া যায় না। তুমি জানো ওখানে হাত দিলে তোমার হাতে পোড়া লাগবে, ছেঁকা লাগবে, কিছু করার নেই ওই জায়গায়। কারণ ওখানকার লোকেরা শিক্ষিত নয় না, ট্রাইবাল নয় না। ওই জায়গায় তুমি জেনারেল ল করতে পারবে না। এই যে আজকের দিনে তোমরা এতদিন কতটা কি জানো কি জানি না, 370 আর্টিকেল 370 থাকার কারণে কোনো ভারতীয়রা কাশ্মীরে যে কোনো জমি কিনতে পারতো না, জানো তো? এখন কিন্তু তুমি চাইলে কাশ্মীরে গিয়ে একটা জমি কিনতে পারো, সেখানে একটা বিজনেস করতে পারো। এবার এইসব ট্রাইবাল এরিয়াতেও কোনো মানুষ যে সেখানে জমি কিনতে পারে না। তাহলে কেউ যদি কাউকে যদি তুমি জমি কেনারই পারমিশন না দাও, সেখানে লোকেরা যাবে কেন? কথাটা বোঝো। আজকে একটা জায়গা উন্নত হচ্ছে কিসের জন্য? সেই জায়গায় ইন্ডাস্ট্রি হলে তো হবে। নাকি তুমি এমনি এমনি ঘুরতে যাবে? এখান থেকে খাওয়ার দাওয়ার নিয়ে মণিপুর ঘুরতে যাবে? না চাইবে মণিপুরে কোনো হোটেল টোটেল রিসোর্ট থাকবে, সেখানে বসে তুমি খাবে। তাহলে সেটা কে করবে? সেখান থেকে যদি ইনকাম না হয়, স্টেবিলিটি না হয়, কে ইনভেস্ট করবে টাকা বলো? করবে কেউ? বুঝতে পারছো? কথাটা না। ক্লিয়ার হচ্ছে? বলো। ঠিক আছে? এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে এগুলো তো আমাদের কি করে হবে? তাই না? দেখো চিৎকার করা অনেক কিছুই যায়। লজিক্যালি চিৎকার করো না, তাহলে তো বুঝতে পারবে জিনিসগুলো। আচ্ছা, তারপর শিডিউল 6 এর মধ্যে কি নিয়ে আলোচনা করা রয়েছে? শিডিউল 6 এখানে রয়েছে যে কিছু কিছু জায়গার ক্ষেত্রে, যেমন এই যে বললাম আসাম, ঠিক আছে, মেঘালয়, মেঘালয়, ত্রিপুরা, ঠিক আছে, এই সব দেরকে নিয়ন্ত্রণ করার বিষয়। এই জায়গায় বলবে স্যার এটা তো এর মধ্যে চলে গেল না, এই রাজ্যগুলোর উপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোর যে প্রশাসনকে কন্ট্রোল করার পাওয়ার রয়েছে। কিরকম? প্রশাসনকে নিয়ন্ত্রণ। আমি যদি একটু ভেঙে বলি তাহলে বুঝতে পারি। সাপোজ হয় এখানে কি হয় যে ট্রাইবাল এরিয়া গুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার কন্ট্রোল করে। এখানে কি হয়? এই জায়গাগুলোকে বলা হয়েছে যে তোমরা এখানকার ট্রাইবালদেরকে তোমরা কন্ট্রোল করো, আমি তোমাদের পাওয়ার দিচ্ছি, ট্রাইবালদের কন্ট্রোল তোমরা করবে। অর্থাৎ এই জায়গার প্রশাসনকে অধিক ক্ষমতা প্রোভাইড করা হয়েছে।
এখানে যে লোকাল প্রশাসন হবে তারা ট্রাইবাল কন্ট্রোল করবে। আর এখানে কি হবে, শিডিউল 5-এ সেন্ট্রাল গভর্নমেন্ট ল এর মাধ্যমে নিজে জিনিসটাকে কন্ট্রোল করবে। পার্থক্য বোঝাতে পারছি প্রত্যেককে? দুটোর পার্থক্য ওকে হ্যাঁ ওকে ওকে। এবার হচ্ছে শিডিউল 7, সেখানে কি নিয়ে আলোচনা করা রয়েছে? শিডিউল 7-এ আলোচনা করা হয়েছে কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকা, এবং বলতে গেলে বলতে পারো যে কেন্দ্র রাজ্য সম্পর্ক। সোজা কথা, সোজা কথা, কেন্দ্র রাজ্য সম্পর্ক। দেখো আজকাল রেগুলার কি হয়, একটা কথা প্রায় মমতা ব্যানার্জি বলতে থাকে যে আমাদের হচ্ছে আমাদের টাকা, আমাদের প্রাপ্য দাবি মোদী সরকার মেটাচ্ছে না। এটা শুনেছো তো, নিউজে প্রায় বলছে আমাদের দাবি মেটাচ্ছে না, আমাদের টাকা দিচ্ছে না, এসব ব্যাপারটা আবার শুনেছো নিউজে? হ্যাঁ এটা চিৎকার তো করে করে বল, সবসময় হচ্ছে। সবসময় বলছে। তো অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে হবে যে কেন্দ্র টাকা কতটা দেবে রাজ্যকে, এটা কেন্দ্রের উপর ডিপেন্ড করে। যেমন আমি তোমাদের একটা কথা বলি, জিনিসটা তোমাদের বোঝা দরকার যে একটা সাপোজ ধরো একটা কেন্দ্রের আয় কোথা থেকে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট যে আয় করে কোথা থেকে হয়, সে নিজে কিছু আয় করে বিভিন্ন জায়গা থেকে, প্লাস রাজ্যতে কি হয় বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে, ইনকাম ট্যাক্স বলো বা অন্যান্য জায়গা থেকে রাজ্যের যে টাকা হয়, রাজ্যকে কি করতে হয় সেই টাকাগুলো কেন্দ্রকে দিতে হয়। কেন্দ্র সেই টাকাগুলোকে নিয়ে রাজ্যকে তার কিছু পার্সেন্টেজ দেয়। এটা ডিপেন্ড করে কার ভিত্তিতে? ডিপেন্ড করে সেই রাজ্যের জনসংখ্যা বা সুযোগ সুবিধার ভিত্তিতে। মানে সাপোজ ধরো ওয়েস্ট বেঙ্গল 100 টাকার ট্যাক্স কালেক্ট করলো, উত্তরপ্রদেশ, ইউপি 60 টাকার ট্যাক্স কালেক্ট করলো, ঠিক আছে, এমপি সেই জায়গায় 150 টাকার ট্যাক্স কালেক্ট করলো। তাহলে এবার এ বি সি ধরে ভেবে নিই, তাহলেই হবে। এবার এই টাকাটা টোটাল চলে গেল কেন্দ্র সরকারের কাছে। কেন্দ্র সরকারের কাছে তোমার ধরো হচ্ছে এটা 50 টাকা করি, কেন্দ্র সরকারের কাছে কত টাকা তাহলে গেল? টোটাল 200 টাকা গেল। এবার কেন্দ্র দেখলো যে এই টাকা দিল, কিন্তু এই জায়গায় 100 টাকা ইনকাম করলো এখানে 10 জন লোক আছে, এরা 50 টাকা ইনকাম করলেও এখানে হচ্ছে 100 জন লোক আছে। তাহলে বেসিক্যালি কেন্দ্র সরকার কি করবে, এ রাজ্যকে 50 টাকা ইনকাম করলেও এ রাজ্যকে 80 টাকা দেবে, বি রাজ্য 100 টাকা ইনকাম করলেও বি রাজ্যকে 30 টাকা দেবে, কারণ বি রাজ্যের লোক কম কিন্তু ইনকাম যেহেতু বেশি করে দিচ্ছে একটু বেশি দিতেই হবে। অর্থাৎ এই যে ডিস্ট্রিবিউশন, এটা কি হবে, কেন্দ্র সরকার ডিসাইড করবে বিভিন্ন পলিসির ভিত্তিতে। মানে আবার এটা শুধু পপুলেশনের ভিত্তিতে না, এটা ডিপেন্ড করে সেই রাজ্যের ডেভেলপমেন্টের অবস্থা কেমন, সেই রাজ্যে। এবার দেখো সবার শেষে একটা জিনিসের উপর ডিপেন্ড করে সেই রাজ্যে কোন পার্টি রয়েছে। যদি সেম পার্টি থাকে তাহলে বেশি দেবে, সোজা কথা। আর যদি অন্য পার্টি থেকে কম দেবে, কিন্তু একটা পার্সেন্টেজ বাবু তাকে দিতেই হবে। এবার বুঝতেই পারছো যে তুমি সব জায়গায় নরেন্দ্র মোদীর এগেনস্টে কথা বলবে, সেখানে কি তোমাকে পার্টি ফেভারে টাকা দেবে? নিশ্চয়ই দেবে না। যতটা তোমার প্রাপ্য বা যতটা দেওয়ার দিতে হবে ততটাই না দেবে। কি বলছি বুঝতে পারছি? কথাটা ক্লিয়ার হচ্ছে? বোঝা গেল প্রত্যেকের? হ্যাঁ স্যার হ্যাঁ। ওকে। এই কারণে দেখো যতটা প্রাপ্য সেগুলো দিচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখো আটকে দিচ্ছে। ঠিক আছে, এবার আবার দেখো কিছু কিছু, দেখো এবার এখানেও দেখো কেন্দ্র সরকার কিছু আইন করার কথা বলছে, তুমি যদি দেখো তার কথা না শোনো, সরকার কি, গভর্নমেন্ট কি তোমাকে টাকা দেবে নাকি? কখনোই দেবে না। তো সেই কারণে দেয় না। তুমি, তোমাকে বলছে এইগুলো করো, তুমি তোমার রাজ্যে ভোট সুষ্ঠুভাবে করবে না, তুমি কোনো রাজ্যে কাউকে কোনো অধিকার দেবে না, তারপরে তুমি দাবি করবে টাকা দাও, টাকা হলে হবে? তুমি তোমার রাজ্যে মিসম্যানেজমেন্ট করবে, তারপরে টাকা চাইলে টাকা দেবে? কখনোই দেবে না। ঠিক আছে, এই কারণে শিডিউল 8 এর মধ্যে রয়েছে বিভিন্ন সরকার সংবিধান স্বীকৃত ভাষা। দেখো সংবিধান, আমাদের ভারতে বহু ভাষা রয়েছে, কিন্তু সংবিধান কয়েকটা ভাষাকে স্বীকৃত করেছে। এরকম সংবিধান স্বীকৃত ভাষা কতগুলো রয়েছে কে বলতে পারবে? 22টি। 22টি ভাষা। কিন্তু মূল সংবিধানে কিন্তু 22টি ভাষা ছিল না। বর্তমানে 22টি ভাষা ছিল। মূল সংবিধানে কটা ছিল? ছিল 14টি। ঠিক আছে, পরে অ্যাড হয়েছে কি কি আমরা পরে আলোচনা করবো, কোন কোন ভাষা অ্যাড হয়েছে, কোন অ্যামেন্ডমেন্ট হয়েছে, এগুলো আমি আলাদা করে লিখিয়ে দেবো। এগুলো শিডিউল 8 এর মধ্যে রয়েছে। আচ্ছা, শিডিউল 9 এর মধ্যে কি রয়েছে? এটা বেসিক্যালি ছিল আমাদের হচ্ছে ভূমি সংস্কার সংক্রান্ত। মানে আমাদের জমিদারি এই যে ব্যাপার, এগুলো ভূমি সংস্কার সংক্রান্ত। কারণ দেখো 8টা প্রথমে ছিল, প্রথমে 8টা শিডিউল ছিল তো,
তাই না? 8টা শিডিউল ছিল হ্যাঁ তো। তার মানে এরপরে যে শিডিউল গুলো হবে সেগুলো বেসিক্যালি বুঝতেই পারছো পরবর্তীকালে ভারতের সংবিধান কার্যকরী হওয়ার পরে এগুলো হবে। তো ভূমি সংস্কার সংক্রান্ত আইন, যে কার কতটা সর্বোচ্চ জমি থাকবে, এগুলো করা হয়েছিল। এটা বেসিক্যালি অ্যাড করা হয়েছিল 1951 সালে প্রথম প্রথম ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা অ্যাড করা হয়েছিল শিডিউল 9, প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে 1951 সালে অ্যাড করা হয়েছে। ওকে। শিডিউল 10 এর মধ্যে কি রয়েছে? শিডিউল 10 এর মধ্যে রয়েছে দল ত্যাগ বিরোধী আইন, যেটাকে হচ্ছে অ্যান্টি ডিফ্লেকশন ল বলা হয়। মানে দলত্যাগ বিরোধী আইন বলতে কি হয়, যে কোনো একজন ব্যক্তি, সে হয়তো বিজেপি থেকে ভোটে জিতে এমপি হয়েছে, সে যদি এমপি বা মানে মন্ত্রী থাকা অবস্থায় যদি দল চেঞ্জ করে, তাহলে কি তার সদস্যপদ থাকবে? তুই বল না, সাপোজ এটা হচ্ছে তোমার হচ্ছে বিজেপির কোনো একজন মন্ত্রী, তারপরে ধরো নির্মলা সীতারামন আজকে অর্থমন্ত্রী আছে, কালকে নির্মলা সীতারামাইয়া অর্থমন্ত্রী থাকতে থাকতে আজকে কি বললো, বললো না আমি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করছি, তাহলে সে কি অর্থমন্ত্রী থাকতে পারবে? তোমাদের কি মনে হয়, থাকতে পারবে কি পারবে না, কি মনে হয় বলো? স্যার না। হ্যাঁ স্যার, ওটা রাজীব গান্ধীর সময় থেকে হচ্ছে করা হয়েছিল যে দল ত্যাগ করার পরেও যদি স্পিকার না চায় তাহলে হচ্ছে মানে তিনি থাকতে পারেন আর কি। ব্যাপারটা হচ্ছে যদি স্পিকার এখানে ডিসাইড করবে, সেই সবার যে স্পিকার থাকবে, স্পিকার যদি বলে না অসুবিধা নেই তুমি থাকতে পারো, আর যদি স্পিকার বলে না তোমাকে ছাড়তে হবে, তো ছাড়তে হবে। ঠিক আছে। এটা অ্যাড হয়েছিল 1985 সালে, যেটা রাজীব গান্ধী সরকারের সময় অ্যান্টি ডিফ্লেকশন ল পাস হয়েছিল। এটা হচ্ছে 52তম 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়েছে। ঠিক আছে। শিডিউল 10 অ্যাড হয়েছে। ওকে। আর হচ্ছে শিডিউল 11 অ্যাড হয়েছিল, কি বলতো শিডিউল 11 কি ছিল মনে হয়েছে? 11-12টা। পঞ্চায়েত সম্পর্কিত হ্যাঁ। ধারা। শিডিউল 11 এ অ্যাড হয়েছে পঞ্চায়েত, আর শিডিউল 12 এ অ্যাড হয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি বা নগরপালিকা। ঠিক আছে। এগুলো কবে অ্যাড হয়েছে? কবে? সেই 11টা বোধহয় 1992, 73তম 11টা, সংবিধান। এটা হয়েছে 73, হ্যাঁ 73তম, যেটা 1992 তে হয়েছিল। আর হ্যাঁ, আর নগরপালিকাটা হচ্ছে মিউনিসিপ্যালিটিটা 74। 74। হ্যাঁ, এটা হচ্ছে 1993। এবার এগুলো মানে তোমার পাস আলাদা কথা, আমি 93-94 কার্যকরী ছিল, অ্যাক্ট গুলো 92-93 ছিল। ঠিক আছে। যাই হোক, এটা খুব বেশি আলোচনা করছি না, 73তম আর 74তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো করা হয়েছে। ওকে। বলো, আজকে যে টোটাল আলোচনা প্রত্যেকে বুঝতে পেরেছো? টপিক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যে আলোচনা আজকে করলাম? Okay? আচ্ছা। তো এটা যেটা করলাম, তোমাদের কাছে যদি বই থাকে তাহলে এগুলো দেখবে, বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এই জিনিসগুলো সম্পর্কে। এগুলো সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়বে, যে জিনিসগুলো আলোচনা করলাম বইয়ের মধ্যে এগুলো ডিটেলস পাবে। ঠিক আছে। এগুলো সম্পর্কে পড়বে। এগুলো দেখার পরে তারপরে পরের দিন আমরা আলোচনা করব যে আমাদের সংবিধান রচনা করার জন্য যে গণপরিষদ গঠন হয়েছিল, সেই গণপরিষদ গঠিত হওয়ার পরে তারা কি করলো। গণপরিষদ ভারতের সংবিধানের বিভিন্ন যে কোন জায়গা থেকে কি নিয়েছে, উৎস কোথা থেকে কি নিয়েছে, সেগুলো আলোচনা করব। এবার যে সংবিধানটা তৈরি করা হলো, সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব, যে আমাদের সংবিধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে। মানে এতক্ষণ আমরা সূচিপত্র পড়লাম, এবার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। তো পরের দিন আমাদের এই জিনিসগুলো সম্পর্কে, আর সংবিধানের মধ্যে যে প্রস্তাবনা বা প্রিএম্বল রয়েছে সেটা সম্পর্কে, এই 4টে জিনিস আমাদের নেক্সট ডে আলোচনা হবে। ঠিক আছে। তো তোমরা এই যে সিলেবাস হিসেবে বলে দিলাম, সেটা ভালো করে পড়বে। আর এই জায়গাটা যদি পারো একটু আগে ভালো করে পড়ে নেবে, তাহলে বুঝতে সুবিধে হবে। ঠিক আছে। তাহলে পরের দিন আমরা এই যে ক্লাসটা করব, এটা ভাইটাল থাকবে, যেখানে আমরা অনেক কিছু বুঝবো। ঠিক আছে। তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে আমরা টোটালি এর সংবিধানের যে ফার্স্ট চ্যাপ্টার সেখানে ঢুকে যাব, যেখানে আমাদের রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা হবে, যে কোন রাজ্য কবে গঠিত হয়েছিল, কি ব্যাপার স্যাপার, সেগুলো আলোচনা হবে। তো এই পরের দিন ক্লাসটা হওয়ার পরে আমি টোটালটার উপরে যা পড়িয়েছি তার উপরে আমি এমসিকিউ করাবো। ঠিক আছে। তার মধ্যেই প্রথম যে কোন পার্টে কি বলা হয়েছে, কোন শিডিউলে কি বলা হয়েছে, গণপরিষদের ব্যাপার, উৎস কোথা থেকে কি নেওয়া হয়েছে, বৈশিষ্ট্য, প্রস্তাবনা, এই যে টোটালটা ব্যাপার, যে দুদিনের যে দুটো ক্লাস হবে,
তার উপর ভিত্তি করে আমি এমসিকিউ সেশন তারপরের দিক দেবো। বোঝা গেল? প্রত্যেকের ক্লিয়ার? একটু ভালো করে পড়বে। ওকে, এটা আমাদের নেক্সট এর ক্লাসের টপিক থাকবে। বলো, আর কারো কোনো ডাউট রয়েছে? ওকে, তাহলে আজকে এতটাই।